প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলোচনা করছি ফৌজদারি কার্যবিধি। আজকে ফৌজদারি কার্যবিধির মনে রাখার কৌশল এবং কনফিউশন সৃষ্টিকারী প্রশ্নগুলো আলোচনা করা হবে। প্রথমেই মনে রাখার কৌশল 1। মনে রাখার কৌশল 1-এ আমরা তফসিল সমূহ পরিচিতিগুলো দেখে নিই। যেমন তফসিল নং 1, এটা প্রথম তফসিলটা বাতিল হয়ে যায়, সেটা এখন আর কার্যকর নেই। দ্বিতীয় তফসিল দণ্ডবিধির অপরাধসমূহ। তাহলে দ্বিতীয় তফসিলে কি আছে? দণ্ডবিধির অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, মানে কোন আদালতে বিচার হবে, ট্রায়াল বাই হুইচ কোর্ট। তারপরে আমলযোগ্য কিনা না আমল অযোগ্য, মানে কগনিজেবল অফেন্স না নন কগনিজেবল অফেন্স। জামিন যোগ্য কিনা বা জামিন অযোগ্য কিনা, অর্থাৎ বেলেবল কিন এবং নন বেলেবল কোনটা হবে সেটা। হ্যাঁ, এই সংক্রান্ত বিষয় আছে, এই দ্বিতীয় তফসিলে আমাদের বেশি লাগবে। তাছাড়া তৃতীয় তফসিলে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা আছে। প্রশ্ন আসতে পারে যে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা কোথায় আছে? উত্তর হবে তৃতীয় তফসিল। বুঝতে পেরেছেন? জি। অথবা ধারা 32। ধারা 32-এও কিন্তু ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, তাই না? বা জি। দণ্ড প্রদানের ক্ষমতা। এবং ম্যাজিস্ট্রেটগণ আরো কি কি করতে পারেন সবকিছুই বলা আছে কিন্তু তৃতীয় তফসিলে। যাদের কাছে ফৌজদারি কার্যবিধির মোটা বই আছে তারা দেখবেন সকল তফসিল দেওয়া আছে। আর চিকন বইগুলোতে কিন্তু সকল তফসিল নাই, শুধুমাত্র দ্বিতীয় তফসিল আছে চিকন বইয়ে। চতুর্থ তফসিল ম্যাজিস্ট্রেটগণের উপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা। অতিরিক্ত ক্ষমতা ওই যে 33 এতে যেমন অতিরিক্ত ক্ষমতা একটু দেওয়া আছে, তারপরে 29 সি-তে অতিরিক্ত ক্ষমতার বিধানটা দেওয়া আছে। তো তারা কি কি করতে পারে সবকিছু বিস্তারিত আছে চতুর্থ তফসিলে। এবং পঞ্চম তফসিলে আমরা ফৌজদারি মামলার ক্ষেত্রে যে ফর্মগুলো ব্যবহার করি সেই ফর্মগুলো দিয়ে দেওয়া হয়েছে। ফর্মের স্যাম্পল, যেমন সমনের ফর্ম কেমন হবে, ওয়ারেন্টের ফর্ম কেমন হবে, হাজিরার ফর্ম কেমন হবে, সব। আর কিছুদিন আগে আমরা আবার মেমোরান্ডাম অফ অ্যারেস্ট, সরি, এটার জি। ফর্ম পেলাম, তাই না? এই যে একটু উপরে দেওয়া আছে জি। মেমোরান্ডাম অফ অ্যারেস্ট। এটা কিন্তু পঞ্চম তফসিলের একটা বিষয়, তাই না? জি। নতুন অ্যাড হয়েছে। আমি গ্রুপে কিন্তু এটা ইংরেজির যে বাংলা ট্রান্সলেশন সেটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, জি। তারপরেও ভাষা সহজ আছে, আপনারা ইংরেজি দেখলেও বুঝতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় তফসিল এর বিন্যাসটা কেমন? যেমন প্রথমে আছে ধারা, প্রথম যে কলাম, ফার্স্ট কলাম, ধারা আছে, অর্থাৎ পেনাল কোডের ধারা। এটা কিন্তু ফৌজদারি কার্যবিধির তফসিল দ্বিতীয় পড়ছি, কিন্তু ধারা ফৌজদারি কার্যবিধির নয়। ধারা হচ্ছে দণ্ডবিধির, পেনাল জি। কোডে। এবং পেনাল কোডে ওই ধারাতে কি অপরাধ আছে, যেমন 302 এখানে হবে খুন, তাই না? জি। জি। পুলিশ ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করতে পারে কিনা, তার মানে এটা কগনিজেবল না নন কগনিজেবল অফেন্স সেটা বলা আছে। নন কগনিজেবলে সমন, আর কগনিজেবলে হচ্ছে ওয়ারেন্ট ডিরেক্ট। আবার যে মামলাগুলো থানায় জিআর মামলা হিসেবে গ্রহণ করা যাবে, যে সেগুলো হচ্ছে কগনিজেবল অফেন্স, আর নন কগনিজেবল অফেন্সে জিডি করতে হয়। জি। প্রথম পর্যায়ে সাধারণত পরোয়ানা বা সমন প্রদত্ত হবে কিনা এটাও কিন্তু স্পষ্ট করা আছে, যে সমন দিবে ম্যাজিস্ট্রেট না গ্রেপ্তারি পরোয়ানা দিবে। জামিনযোগ্য কিনা, অর্থাৎ জামিনযোগ্য জামিন অযোগ্য, বেলেবল নন বেলেবল, এই দুইটা বিষয় পঞ্চম কলামে আছে। ষষ্ঠ কলামে আছে মীমাংসাযোগ্য কিনা, অর্থাৎ এটা কম্পাউন্ডেবল কিনা না নন কম্পাউন্ডেবল কিনা, মানে দুইটাই বোঝাচ্ছে, যেমন জামিনযোগ্য অথবা জামিন অযোগ্য দুইটাই। দণ্ডবিধি মোতাবেক শাস্তি কত, তার মানে আমরা 302 ধারায় খুন এর শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, তারপরে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর, এই যে সাজার বিধান সেটা দেওয়া আছে। মানে পেনাল কোডটা আবার এখানে রিপিট করা আছে অনেকটা। এবং ওই ধারাগুলো বিচারের ক্ষেত্রে বিচারক কি ভূমিকা পালন করবে বা পুলিশই বা কি ভূমিকা পালন করবে মামলা গ্রহণের ক্ষেত্রে, সেটা তফসিল দেখে পদ্ধতিটাও নিতে হবে। কোন আদালত কর্তৃক
বিচারযোগ্য। অষ্টম কলামে আছে যে এটা কোন আদালতে ট্রায়াল হবে, সাক্ষ্য গ্রহণ হবে, বিচার হবে। ঠিক আছে। এখান থেকে প্রশ্ন জি আসতে পারে যে একটি অপরাধ জামিনযোগ্য না জামিন অযোগ্য সেটা কোথায় জানতে পারি? তাহলে এটা হবে দ্বিতীয় তফসিল পঞ্চম কলাম। আপসযোগ্য জি কিনা সেটা জানতে পারবো দ্বিতীয় তফসিল ষষ্ঠ কলাম। এভাবে প্রশ্ন আসারও সম্ভাবনা আছে। ঠিক আছে। জি। মনে রাখার কৌশল দুইয়ে আমরা বাংলাদেশের বিচার বিভাগটা এক প্রকারকে দেখে নেব। ক্রিমিনাল এবং সিভিল উভয় কোর্ট আমরা দেখব। তো সর্বোচ্চ পর্যায়ে আছে আপিল বিভাগ, তার নিচে আছে হচ্ছে হাইকোর্ট বিভাগ, অর্থাৎ হাইকোর্ট বিভাগের ওপরে আছে আপিল বিভাগ। তীর আপিল দিয়ে বিভাগ। কিন্তু তীর উপরের দিকে দেওয়া আছে কেন? কারণ হাইকোর্টের ওপরে আপিল, এটা বোঝানোর জন্য। জি আর এই দুইটা বিভাগ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ, এই দুইটা মিলেই সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত বলে এটাকে। ঠিক আছে। জি। এরপরে এই নিচে যতগুলো আছে হাইকোর্টের আন্ডারে সবগুলো কি লোয়ার কোর্ট বা সাব অর্ডিনেট কোর্ট বা নিম্ন আদালত বা অধস্তন আদালত। দেখেন এই বাম পাশে খাড়া করে লেখা আছে, দেখা যাচ্ছে? জি এখানে যে দেখেন লোয়ার কোর্ট, সাব অর্ডিনেট কোর্ট, নিম্ন আদালত, অধস্তন আদালত, মানে জেলা পর্যায়ের আদালতগুলো, জেলা এবং উপজেলা পর্যায়ের। উপজেলা পর্যায়ে যে আদালতগুলো থাকে সেগুলোকে চৌকি আদালত বলে, হ্যাঁ, চৌকি বার এরকম। জি। এরপরে হাইকোর্ট বিভাগের দুইটাই ক্ষমতা আছে, কি সিভিল এখতিয়ারও আছে হাইকোর্টের, আবার ক্রিমিনাল এখতিয়ারও আছে, দেওয়ানি ক্ষমতাও আছে, আবার হাইকোর্টের ফৌজদারি ক্ষমতাও আছে। তেমনি আপিল বিভাগেরও কিন্তু দেওয়ানি ফৌজদারি উভয় এখতিয়ার আছে। আচ্ছা, দেওয়ানি জি আদালত স্যার। সমূহ দেওয়ানি আদালত সমূহ আমরা দেখে নিই। দেওয়ানি আদালত সমূহের জেলা পর্যায়ের যিনি সবচেয়ে বড় আদালত সেটা হচ্ছে জেলা জজ আদালত, মানে জেলা পর্যায়ের তিনি কি সবচেয়ে বড় আদালত জি এবং প্রধান। সকল আদালতের তিনি প্রধান। প্রধান। অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সিভিল জজ আদালত এবং সিভিল জজ আদালত, এই যে চারটি আদালত জেলা জজ আদালতের আন্ডারে আছেন। তাহলে টোটাল সিভিল কোর্ট কয়টি হলো জেলা পর্যায়ে? পাঁচটি, তাই না? জি। জেলা জজ সহ 5টি। স্যার হ্যাঁ, পাঁচটি। পাঁচটি। এরপরে আমরা চলে যাই ডান দিকে, ফৌজদারি আদালত সমূহ, দায়রা জজ আদালত। আপনারা কোর্টে গেলে দেখবেন আদালতের নামের যে আহ, জায়গা, আদালতের নাম দিয়ে নিচে দেওয়া আছে জেলা ও দায়রা জজ। হ্যাঁ, নেম প্লেট থাকে, যেটা চেম্বার থাকে বা জি খাস স্যার। কামরা থাকে বিচারকের, তো সেটার নাম দেওয়া আছে যে অমুক নাম। হ্যাঁ, তার নিচে লেখা আছে জেলা ও দায়রা জজ আদালত। এবং কোর্টের উপরেও ওই কোর্টের যে নামটা, অর্থাৎ দরজার উপরে যে নামটা দেওয়া থাকে যে এই কোর্টের নাম কি, সেটা হচ্ছে জেলা ও দায়রা জজ আদালত। এর অর্থ কি? তার মানে এই কোর্টের যিনি বিচারক তিনি নিজে জেলা জজ প্লাস তিনি দায়রা জজও বটে। মানে উনি একই ব্যক্তি। সিভিল ক্ষেত্রে যখন ভূমিকা পালন করবেন, বিচার করবেন, তখন তিনি জেলা তখন জজ জেলা বা জজ। ডিস্ট্রিক্ট জাজ। জি আর যখন উনি একই ব্যক্তি যখন ক্রিমিনাল সেকশনে ক্রিমিনাল কেসগুলো দেখবেন, তখন তাকে বলা হবে দায়রা জজ, সেশন কোর্ট। তাহলে ডিস্ট্রিক্ট জাজ, সেশন জাজ একই ব্যক্তি, তাই না? জি জি এবং স্যার। একই এজলাসে কিন্তু সিভিল ক্রিমিনাল উভয় মামলা হয়। তার মানে জেলা জজ ও দায়রা জজের উভয় এখতিয়ারই আছে। তারপর আমরা এপাশে দেখবো হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত। এই অতিরিক্ত জেলা জজ আদালত, এপাশে আবার অতিরিক্ত দায়রা জজ আদালত। তার মানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, এই এই দুইটা কোর্ট কিন্তু একই কোর্ট। তার মানে একই কোর্টে সিভিল ক্রিমিনাল উভয় হয়। দেখেন পাশাপাশি রাখছি আমি, নামেরও মিল আছে। অতিরিক্ত দায়রা, অতিরিক্ত জেলা। তাহলে জেলা হলে সিভিল, দায়রা হলে ক্রিমিনাল। ক্রিমিনাল দায়রার ইংরেজি কি? সেশন। সেশন। তারপরে যুগ্ম জেলা জজ আদালতের পাশাপাশি রেখেছি যুগ্ম দায়রা জজ আদালত। তাহলে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত যখন বলা হবে, তার মানে তিনি সিভিল ক্রিমিনাল উভয় মামলাই দেখেন। বুঝতে পেরেছেন? জি তাহলে এখন পর্যন্ত জি আমরা যে স্যার। কোর্টগুলো দেখলাম, এই তাহলে উভয় এখতিয়ার আছে তিনটা কোর্টের, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, জেলা ও দায়রা জজ আদালত। তাহলে এই তিনটা কোর্টেরই কি উভয় এখতিয়ার আছে। মানে এই তিনটা কোর্টে কি হয়, দুই ধরনের মামলা হয় সিভিল ক্রিমিনাল। ক্লিয়ার হলো বিষয়টা? মানে প্র্যাকটিক্যাল জি। একটু নলেজ দিয়ে দিলাম। এরপরে যে আমরা দেখব
দেখেন, এখানে তীর চিহ্ন উপরে গেছে, যে দায়রা জজ আদালতের ঠিক নিচে বরাবর আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আর তার পাশে আছে নির্বাহী আদালত অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট আদালত। তার মানে দায়রা জজ আদালতের আন্ডারে জেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট প্রধানত দুই প্রকার, আমরা পড়ে আসলাম না জি স্যার। ধারাতে? একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইনারা কিন্তু কিসের মাধ্যমে হয়? বিসিএস প্রশাসন ক্যাডারের মাধ্যমে হয়। ঠিক আছে। জি জি স্যার। জি। জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা যেগুলো দেখবো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যিনি সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সংক্ষেপে সিজেএম কোর্ট। তার আন্ডারে আছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। প্রথম শ্রেণীর যদি প্রশ্ন করা হয়, প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কোন আদালতের আন্ডারে, তাহলে কি অতিরিক্ত চিফের আন্ডারে না চিফের আন্ডারে, কি বলবেন? অতিরিক্ত চিফের আন্ডারে। ভুল হয়ে গেল। আচ্ছা। ভুল হয়ে চিপ চিপ। দেখেন আমার তীর চিহ্নটা কিভাবে দিয়েছি আমি। আহ, উপরে প্র- চিপ। প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এই তীরটা সরাসরি চিফ বরাবর গেছে, অতিরিক্ত চিফের কাছে কি তীর গেছে? না না, সিজিএম এর আন্ডারে, জি স্যার। তাহলে সিজিএম এর আন্ডারে, কিন্তু এ সিজিএম এর আন্ডারে না। যখন সিজেএম তিনি ছুটিতে থাকবেন এবং তার দায়িত্ব ইনচার্জ হিসাবে এসিএম এসিজেএম অর্থাৎ অতিরিক্ত চিফকে দিবেন, তখন এই তিনটা কোর্ট অতিরিক্তর আন্ডারে যাবে, কিন্তু নর্মালি চিফের আন্ডারে সবাই, এবং অতিরিক্ত জি চিফও স্যার। চিফের আন্ডারে। চিফের সমতুল্য কোর্ট কিন্তু চিফের আন্ডারে কাজ করবে। বুঝতে পেরেছেন? জি ওই যে প্রধান শিক্ষক আর সহকারী প্রধান শিক্ষক এরকম। তাহলে রাইট স্যার। প্রধান শিক্ষকের ক্ষমতা বেশি হবে না সহকারী থেকে? জি আবার বার কাউন্সিলের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, তাহলে চেয়ারম্যানের ক্ষমতা বেশি না ভাইস চেয়ারম্যানের থেকে? তেমনি চিফ জি অতিরিক্ত চিফ, আবার উপরে এই যে জেলা জজ অতিরিক্ত জেলা জজ বা দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ, সমক্ষমতা কিন্তু একজন আরেকজনের আন্ডারে। আচ্ছা, তাহলে দ্বিতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনিও কিন্তু চিফের আন্ডারে, তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনিও কিন্তু ডিরেক্ট চিফের আন্ডারে। তীর দেওয়ার সিস্টেমটা দেখলে বুঝতে পারবেন। আমি যদি তীরগুলো এই যে মাঝামাঝি দিতাম, যে এই এই বরাবর তীরগুলো যদি দিতাম, তাহলে বোঝা যেত যে একটার পর একটা সিঁড়ির মতন যাচ্ছে। কিন্তু না, এই চারটা তৃতীয় দ্বিতীয় প্রথম এবং অতিরিক্ত চিফ, এই চারটা কোটি চিফের আন্ডারে, এটা জি দেখে বোঝা যাচ্ছে তাই না? জি কিন্তু একটার পর একটা সিঁড়ির মতো যদি আমি সাজিয়ে দিতাম তীরগুলো মাঝখান দিয়ে, তাহলে কিন্তু বুঝতে ভুল হতো, যেটা বাস্তবে অনেক গাইডে বা আপনি ইউটিউবে বা স্যার বেশিরভাগ বই গুগলে ওরকম। গুগলে যে চার্ট, সেগুলো কিন্তু আপনার ভিতর দিয়ে তীর দেওয়া আছে, আবার তীর অনেক সময় উপর থেকে নিচের দিকে দেওয়া আছে, যেটা ভুল। এই তীর বুঝলে আপনি অনেক কিছু মনে রাখতে পারবেন। ঠিক আছে। জি এরপরে আমরা নির্বাহী কোডগুলো দেখি। নির্বাহী বা এক্সিকিউটিভ আদালত এর উচ্চ পর্যায়ে আছেন, শীর্ষ পর্যায়ে আছেন জেলা ম্যাজিস্ট্রেট আদালত। জেলা ম্যাজিস্ট্রেট কে? ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার অর্থাৎ জেলা প্রশাসক। জেলা প্রশাসক যখন প্রশাসনিক ভূমিকা পালন করেন, তখন তার নাম ডিসি, জেলা প্রশাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর যখন জি তিনি বিচারিক ক্ষমতা প্রয়োগ করেন, তখন তার নাম হবে জেলা ম্যাজিস্ট্রেট। ঠিক আছে। মানে জি এখানেও টু ইন ওয়ান ওনার ক্ষমতা। তার আন্ডারে আছে হচ্ছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সংক্ষেপে বলা হয় এডিএম, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এডিএম কোর্টে সকল মামলার ফাইলিং হয়। মানে মামলা গ্রহণের আদি এর এখতিয়ার কার আছে? এডিএম কোর্টে আছে। ঠিক এটিএম। আছে, এডিএম জি। কোর্টের আছে। এবং এটা মানে আদি এখতিয়ার স্যার, এডিএম হ্যাঁ, আদি কোডের আদি এখতিয়ার, হ্যাঁ, মামলা ফাইলিং হয়, হ্যাঁ। ফৌজদারি কার্যবিধির 144, 145, তারপর 98, এগুলো ধারার মামলা ফাইলিং হয় ডিরেক্ট হচ্ছে এই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে। জেলা ম্যাজিস্ট্রেট আদালতে কোনো মামলা ফাইলিং হয় না। বুঝতে পেরেছেন? জি জি স্যার। তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার আছে। বুঝতে পেরেছেন? উনি জেনারেল ট্রায়াল নেন জি না, স্যার। কারণ ওনার আরো অনেক কাজ আছে না, অনেক ব্যস্ত না, প্রশাসনিক অনেক কাজ আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত,
ইনারা হচ্ছে বিসিএস ক্যাডার, যখন যারা নতুন হয়ে যান, নতুন বিসিএস ক্যাডার যখন প্রশাসন হন, ওনার পদ কি হয় জানেন? জি স্যার, এসিল্যান্ড। বিসিএস ক্যাডার না, বিসিএস ক্যাডার প্রশাসন, বিসিএস ক্যাডার প্রশাসন যারা ক্যাডার, তাদের পদ কি হবে? এদের পদ হচ্ছে সহকারী জেলা প্রশাসক। কি পদ হবে? পদ। সরকারি জেলা পদ। প্রশাসক। সহকারী জেলা প্রশাসক হিসাবে মানে জেলা প্রশাসকের সহকারী হিসাবে তাদেরকে কি দেওয়া হয়? নিয়োগ পদ দেওয়া হয়। দেওয়া নিয়োগ হয়। দেওয়া হয়, এবং এখান থেকে ওনারা প্রমোশন পেয়ে হয় অতিরিক্ত জেলা প্রশাসক, এবং অতিরিক্ত জেলা প্রশাসকরাই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন। তারপরে উপরে যে জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেট হন। বুঝতে পেরেছেন? তারপরে যে স্যার ওনাদের তো ওই ভূমি কমিশনার হিসেবে দেখি স্যার, উপসহকারী ভূমি যারা কমিশনার ভূমি আছে। কমিশনার, হ্যাঁ, তারা জি, অতিরিক্ত জেলা প্রশাসক, আচ্ছা। সরি অতিরিক্ত জি, বলছি, পদ। সহকারী জেলা প্রশাসক পদ হিসাবে ডেজিগনেশন। জি জি জি, বুঝতে পেরেছি এবার। বুঝতে পেরেছেন? জি স্যার। কিন্তু দায়িত্ব ভিন্ন দেওয়া হয়। এছাড়াও জি আপনি যদি জেলা প্রশাসনে যান, সে কার্যালয়ে, জেলা প্রশাসকের কার্যালয়ে দেখবেন আরো অনেক শাখা আছে। যেমন ভিপি শাখা আছে, ভেস্টেড প্রপার্টি শাখা আছে, এলএ শাখা আছে, ল্যান্ড অ্যাকুইজিশন শাখা আছে, অনেক শাখা আছে। প্রতিটা শাখার আলাদা আলাদা কাজ। সেই শাখাতে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। বুঝতে পেরেছেন? জি তার মানে আপনাকে জেলা প্রশাসক হিসাবে, মানে প্রশাসন ক্যাডার হিসাবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিরেক্ট ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না, বিভিন্ন সেক্টর আপনাকে দিতে পারে। বুঝতে পেরেছেন? জি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের জি কাজটা স্যার। কিন্তু সেকেন্ডারি কাজ, ওনাদের আসল কাজ না, সেকেন্ডারি কাজ। ওনাদের আসল কাজ হচ্ছে প্রশাসনের কাজ, বিশেষ করে বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করাও কিন্তু ওনাদের একটা বেসিক কাজের মধ্যে পড়ে। হুম, হুম। আচ্ছা, এখানে এর আগে আমি স্টার দিয়েছিলাম, এখানে স্টার দেওয়ার অর্থ হচ্ছে ফৌজদারি আদালত সমূহ, দায়রা জজ আদালত। তো দায়রা জজ আদালত জেলা পর্যায়ের আদালতগুলো, মহানগর পর্যায়ে আদালতগুলো কিন্তু এগুলো না। মহানগর পর্যায়ে আলাদা সেট আপ। বুঝতে পেরেছেন? মহানগর পর্যায়ে আলাদা সেট আপ আছে। সেই সেট জি আপটা আমরা এখন দেখে নেব। মহানগর এলাকায় ফৌজদারি আদালত সমূহ, মেট্রোপলিটন এলাকার, হ্যাঁ, মহানগর দায়রা জজ আদালত, ইংরেজি হচ্ছে মেট্রোপলিটন সেশন জাজ কোর্ট। এনার কিন্তু কি নাই, সিভিল এখতিয়ার নাই, অনলি ক্রিমিনাল। তাহলে আমরা জি জেলা ও দায়রা জজ বলতে পারি, কিন্তু মহানগর জেলা ও দায়রা জজ বলে কিছু নাই। বোঝা গেল? জি। জি স্যার। এখানে লিখে রাখতে পারেন, মহানগর কোর্টগুলোর কোনো সিভিল এখতিয়ার নাই। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত, তারপর যুগ্ম মহানগর দায়রা জজ আদালত, এই তিনটা হচ্ছে দায়রা জজ। আমরা জানি তো তিনটা দায়রা জজ, তাই না? সেটা জেলা জি পর্যায়েও তিনটা দায়রা জজ। এখানে দেখলাম এই যে অরেঞ্জ হাইলাইটেড করা, অরেঞ্জ কোড কয়টা? তিনটা, তার মানে দায়রা জজ তিনটা। জি স্যার। মহানগরে পিঙ্ক করা কয়টা? তিনটা, তার মানে মহানগরেও দায়রা জজ তিনটা। তিন প্রকার। এখন যুগ্ম দায়রা জজ আদালত আমাদের রাজশাহীতে আছে দুইটা, যুগ্ম দায়রা জজ এক, মহানগর দায়রা জজ দুই। আবার অতিরিক্ত মহানগর দায়রা জজ এক, রিসেন্টলি আবার অতিরিক্ত মহানগর দায়রা জজ দুই হয়েছে। কিন্তু মহানগর দায়রা জজ প্রধান একটাই থাকবে। বুঝতে পেরেছেন? জি। মহানগর দায়রা জজ কিন্তু একটাই থাকবে, ওয়ান অ্যান্ড অনলি। তেমনি জেলা ও দায়রা জজ ওয়ান অ্যান্ড অনলি একজনই থাকবে, একটাই কোর্ট থাকবে। অতিরিক্ত একাধিক হতে পারে, যুগ্ম জেলা ও দায়রা জজ একাধিক হতে পারে। সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক। ঢাকাতে মনে হয় যুগ্ম জেলা জজ 20টার উপরে। জি, বুঝতে বড় পেরেছেন? জায়গা, বড় জি জি, যেখানে বুঝতে মামলার সংখ্যা বেশি, চাপ বেশি। তার মানে মেন কোর্টগুলো, প্রধান কোর্টগুলো একটাই হবে, কিন্তু অতিরিক্ত এবং যুগ্ম সংখ্যা বেশি হবে। বুঝতে পেরেছেন? স্যার সিট সংখ্যা কেমন হয় স্যার, সিফের? চিফও একটা, একটাই একটা। তো লেখা একটাই আছে। হবে। চিফ তো একটাই, চিফ জুডিশিয়াল একটা। আর মেট্রোপলিটন এলাকায় আমরা দেখব চিফ মেট্রোপলিটন একটা। ম্যাজিস্ট্রেট কোর্ট, এখানেও একটা। এটা একটু ভিন্ন একটা। কালার ব্যবহার করি। জি। ঠিক আছে? চিফ আর বাকিগুলো মেট্রোপলিটন জি স্যার। ম্যাজিস্ট্রেট, ওই তার যে মানে এলাকা ভেদে বেশি। সিএমএম। আর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসিএমএম। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রথম শ্রেণী, এখানে দ্বিতীয় তৃতীয় শ্রেণী নাই। যেমন এখানে আমরা গ্রিন হাইলাইটেড দ্বিতীয় তৃতীয় শ্রেণী আছে, এখানে দ্বিতীয় জি। তৃতীয় শ্রেণী নাই। এর আগে ক্লাসে বলেছিলাম মহানগর এলাকায় দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নিয়োগ ম্যাজিস্ট্রেট পায় না, নেই। শুধু প্রথম শ্রেণীর। মনে পড়ছে? জি 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 স্যার। হ্যাঁ, স্বপ্না আপু বলেন, কি বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি এই সমস্ত কোর্ট অতিরিক্ত মহানগর দায়রা জজ এই সমস্ত এগুলো মানে জানতে করতে গেলে কতদিন লাগবে শিখতে আমাদের?
আপনাকে কোর্টে যেয়ে দেখতে হবে, কারণ সবার ক্যাপাসিটি ভিন্ন ভিন্ন, বুঝতে পেরেছেন? কারো এক হুম। সপ্তাহ লাগে, কারো 3 বছর লাগে। এখন আপনি কোন কোর্টে যেতে যাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে, কোর্টের সাইজের উপর ডিপেন্ড করবে। আপনাদের নওগাঁ কোর্ট ছোট, আমাদের রাজশাহী কোর্ট তুলনামূলক একটু বড়। বিল্ডিংই চিনতে পারা যায় না, কারণ আমাদের বিল্ডিং ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার কুষ্টিয়ার বিল্ডিং কোর্ট, কিনতে এবার 2 সপ্তাহ হ্যাঁ, লাগে। যেমন কুষ্টিয়ার কোর্ট গুলো চমৎকার, 2টা বিল্ডিং এ শেষ, কিন্তু আমাদের বিল্ডিং অনেকগুলো, এক এক বিল্ডিং এক এক কোর্ট, বিল্ডিং খুঁজে পাওয়াই বিপদ। তো এটা প্র্যাকটিক্যাল নলেজ, আপনাকে প্র্যাকটিক্যালি যেয়ে দেখতে হবে, বিচার করতে হবে। এর বাপের নাম কলিমুদ্দিন, এগুলা খালি মুখস্থ করে যাও, কিন্তু প্র্যাকটিক্যালি না গেলে তো ভুলে যাই। না, এই প্র্যাকটিক্যালি যেতে অবস্থা। হবে। আপনি তো আর বাসায় অ্যাডভোকেট হওয়ার পর তো বাসায় বসে আর প্র্যাকটিস করবেন না, আপনাকে প্র্যাকটিক্যালি তো কোর্টে যেতে হবে। আর যদি আপনি অ্যাডভোকেট হিসেবে কোনো ব্যাংকে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে চাকরি করতে চান, সেটা ভিন্ন জিনিস। কোর্টে ট্রাই করবেন, না পারলে চাকরি করবেন। একজন অ্যাডভোকেট হওয়ার পর যে কোনো বেসরকারি ব্যাংকে চাকরি করলে স্টার্টিং স্যালারি 60,000-এর মতন হয়। আর পে স্কেলে বাড়লে, সরকারি বেতন বাড়লে বেসরকারি বেতনও আশা করা যায় বাড়বে, সাথে সাথে ব্যাংকে না চাকরি বাড়লেও। করলে ব্যাংকে এই একজন যে অ্যাডভোকেট প্রতিদিন চাকরি নিলে স্টার্টিং স্যালারি হচ্ছে 60,000। এগুলো গল্প পরে হবে, হ্যাঁ, ক্লাস ডিলে হয়ে যাচ্ছে, দুঃখিত। তাই না? আমরা পড়ছি দুঃখিত। আইন আদালত বার এমসিকিউ ফাইনাল টাচ নোট হতে, মনে রাখার কৌশল এটা হবে 3, তাই না? কিন্তু এখানে হয়েছে স্যার। 2। ডবল আচ্ছা, ডবল হয়ে গেছে। 31 ধারা মতে হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ কর্তৃক প্রদত্ত দণ্ডসমূহ, অর্থাৎ এখানে দণ্ড প্রদানের ক্ষমতা কি, এটা দণ্ড দণ্ড প্রদানের ক্ষমতা। প্রদানের ক্ষমতা কার কত সেটা আমরা দেখবো, তাই না? জি। আদালতের নাম মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যান্য মেয়াদের কারাদণ্ড, অর্থদণ্ড। হাইকোর্ট বিভাগ কি দিতে পারে? আইনে অনুমোদিত যে কোনো দণ্ড, অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, অন্যান্য যে কোনো আইন অনুমোদিত। আমাদের পেনাল কোডে 5 53 ধারায় 5 প্রকার সাজা আছে, তাই না? এই জি। 5 প্রকার সাজা বা পানিশমেন্টই দিতে পারবে হাইকোর্ট, অ্যাবসোলিউট ক্ষমতা আছে। জি স্যার। এবং অর্থদণ্ড সীমাহীন, মানে আনলিমিটেড, তবে অত্যাধিক নয়। যদি অপরাধের জন্য উল্লেখ করা থাকে, যেমন খুন, খুনের জন্য সর্বোচ্চ কারাদণ্ড, এখানে মানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অর্থদণ্ড দিতে মৃত্যুদণ্ড পারে, মৃত্যুদণ্ডের সাথে অর্থদণ্ড দিতে পারে। অর্থদণ্ড হতে কত পারে। হবে এটা কিন্তু উল্লেখ আছে কি 302 ধারায়। না স্যার। না। এখানে মামলার মানে কতটুকু ক্ষতি হয়েছে ভিকটিমের, কতজন মার্ডার হয়েছে, কতজন মিলে মার্ডার করেছে, মামলার পরিস্থিতি বিবেচনায় যেমন অবস্থা তেমন ব্যবস্থা নিয়ে আনলিমিটেড এখানে অর্থদণ্ড দেওয়া যেতে পারে। কোনো মামলায় 5 কোটি হতে পারে, কোনো মামলায় 10 কোটি হতে পারে, কোনো মামলায় 5,000 হতে পারে, কোনো মামলায় 10,000 হতে পারে। আবার আসামের ক্যাপাসিটিও দেখবে তার দেওয়ার ক্ষমতা আছে কিনা, তাই না? জি। তার মানে এখানে সীমাহীন, জি। আনলিমিটেড দেওয়া যাবে, তবে অত্যাধিক হবে না। আনলিমিটেড বাট নট এক্সেসিভ। ওকে, তার মানে এখানে জি। কন্ট্রোলও আছে। এটা আদালত বিচারিক ক্ষমতা এবং তার অভিজ্ঞতা এবং যে বিচার বিভাগীয় মূলনীতি সেগুলো প্রয়োগ করে এগুলো দিয়ে থাকে। তো তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, যারা নতুন জজ তাদেরকে ট্রেনিং দেওয়া হয় না, ট্রেনিং এ এগুলো শেখানো হয় যে আপনি ইচ্ছা মতন একটা মামলায় 10 কোটি 20 কোটি 100 কোটি দিয়ে দিতে পারেন না, তাই না? ট্রেনিং দেওয়া হয় তাদেরকে। জি স্যার। দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ, এই দুই জজের সাজা প্রদানের ক্ষমতা সেম। আইনে অনুমোদিত যে কোনো দণ্ড, ইভেন মৃত্যুদণ্ড দিতে পারবেন। মৃত্যুদণ্ড দিলে হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে। অর্থদণ্ড সীমাহীন, তবে অত্যাধিক নয়। যুগ্ম দায়রা জজ ইনি কিন্তু আবার যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবেন না, মৃত্যুদণ্ড দিতে পারবেন না, কারাদণ্ড 14 বছর দিতে পারবেন না, ম্যাক্সিমাম 10 বছর দিতে পারবেন। অনধিক 10 বছর মানে 10 বছরের অধিক নয়, তার মানে ম্যাক্সিমাম 10 ইয়ার্স কারাদণ্ড। সেটা এক থেকে সশ্রম হতে পারে, সশ্রম হতে পারে, এখানে নির্জন কারাবাসও দিতে পারেন। ঠিক আছে? জি। ইনারও অর্থদণ্ড সীমাহীন, তবে অত্যাধিক নয়। তার মানে এই আচ্ছা, যে, বলেন। এই যে অনধিক 10 বছর, এটা হলো নিচে কয় বছর পর্যন্ত থেকে শুরু করা যাবে? নিচে এটা শূন্য, আমি একটু মানে খালাসও দেওয়া যাবে, একদিনেরও দেওয়া যাবে। এটাই। নিচে বলা নাই, কিছু কিছু সেকশনে নিচেরটাও বলা আছে যে সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত। যেমন পেনাল কোডের 400
না 300 সরি, পেনাল কোডে 364A। হ্যাঁ, কিডন্যাপিং করে নিয়ে যাচ্ছে 10 বছরের কম বয়স্ক শিশু। তো এখানে এই সর্বনিম্ন 7 বছরের নিচে দেওয়া যাবে না, যতটুকু আমার মনে পড়ছে। হ্যাঁ, সেখানে যে সর্বনিম্ন যে বলা অনন্য আছে 7 বছর, ওখানে উল্লেখ করা আছে অনন্য 7 বছর। অনূন্য 7 বছর, মানে 7 বছরের নিচে না। তো যেখানে নিচে উল্লেখ করা থাকবে তার নিচে আসতে পারবে না। আর এখানে নিচেরটা উল্লেখ হ্যাঁ করা হ্যাঁ। নাই, তার মানে নিচে তিনি খালাসও দিতে পারেন, 1 বছরও দিতে পারেন, 1 মাসও দিতে পারেন। এখানে এই যে 3টা জজ, ইনারা কিন্তু দায়রা জজ। দায়রা জজ মানে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, বেশ কয়েক বছর চাকরি করার পরেই কিন্তু দায়রা জজ হয়। তার মানে তিনি যথেষ্ট কি অভিজ্ঞ, তাই না? জি এই এই অভিজ্ঞতার কারণে কি হয়, তার অর্থদণ্ড দেওয়ার ক্ষমতা সীমাহীন দেওয়া হয়েছে। তার মানে তিনি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে দিবেন। আর যারা এন্ট্রি লেভেলের মানে নতুন বিচারক, তাদেরকে কি করে দেওয়া হয়েছে, ফিক্সড করে দেওয়া হয়েছে, এর উপরে যেতে পারবে না। না হলে ইচ্ছা মতো দিলে তো মানে হাস্যকর শোনাবে, তাই না? জি এটা 32 ধারা মতে ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক প্রদত্ত দণ্ডসমূহ, দণ্ড প্রদানের ক্ষমতা, নির্জন, অবরোধ সহ। আমরা র্যাপিড রিভিশন এগুলো পড়েছি, আবার এগুলো কোথায় পড়লাম, সাম্প্রতিক সংশোধনীতেও পড়েছি এটা, তাই না? কিন্তু এখনো আমরা পড়ছি, কেন পড়ছি? কারণ খুবই গুরুত্বপূর্ণ। এবং ছক আকারে দিয়েছি যেন আপনাদের সুবিধা হয় মনে রাখতে, তাই না? জি ম্যাজিস্ট্রেট আদালত, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অনধিক কারাদণ্ড সর্বোচ্চ 5 বছর দিতে পারবেন, তার উপরে না। আর অর্থদণ্ড সর্বোচ্চ 5 লক্ষ টাকা দিতে পারবেন, সর্বনিম্ন উল্লেখ নাই। স্টার দেওয়া আছে মানে নতুন অ্যামেন্ডমেন্ট। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর, আগেও ছিল এখনো, 3 লক্ষ টাকা অর্থদণ্ড দিতে পারবেন ম্যাক্সিমাম, তার উপরে না, মানে সীমাহীন না। হুম। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর কারাদণ্ড, অর্থদণ্ড 2 লক্ষ টাকা ম্যাক্সিমাম, 2 লক্ষের উপরে না। এটাও কিন্তু এই 3টা রিসেন্ট এই টাকার পরিমাণটা বৃদ্ধি করা হয়েছে, আগে কম ছিল, 10,000 ছিল ম্যাক্সিমাম, 10,000 থেকে 5 লক্ষ করা হয়েছে। মনে রাখার কৌশল 4, তাই না? এটা হবে কৌশল 4। এক নজরে সময় সংক্রান্ত বিধান, এইটা কিন্তু আপনাদের খুব হেল্প হবে, কারণ প্রচুর সময় নিয়ে কি আছে, সেকশন আছে, তাই না? জি 46A, 46A বলা হচ্ছে যে বাসস্থানের বাইরে কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে কত ঘন্টার মধ্যে পরিবারের সদস্য, আত্মীয় বা বন্ধুকে জানাতে হবে, কখন 12 ঘন্টা। গ্রেফতার করলো, কোথায় আছে, এবং কোন হেফাজতে রাখা হয়েছে, কোন থানায় রাখা হয়েছে, যেমন মানে নিখোঁজ হয়ে না যায়, গুম হয়ে না যায়, চাইলেই যেন আসামির সাথে দেখা করতে পারে, তাই না? 12 ঘন্টা, এই 12 ঘন্টা আমি কি বলছিলাম যে 99% আসার সম্ভাবনা আমার মনে বলছে। দিয়ে রাখি। 61, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কত ঘন্টার বেশি পুলিশে আটক রাখতে পারবে না, 24 ঘন্টা। এখানে 24 ঘন্টা। আর 81তে কি দেখেছিলাম আমরা, আছে অনাবশ্যক বিলম্ব অনাবশ্যক ছাড়াই। বিলম্ব। তাহলে অনাবশ্যক বিলম্ব কখন, যখন পরোয়ানার মাধ্যমে গ্রেপ্তার করবে। হ্যাঁ, আর 61 হচ্ছে পরোয়ানা ছাড়া, মানে WA ছাড়াই গ্রেপ্তার। বুঝতে পেরেছেন? জি কারণকে। এটা কেন, আমি আর একটু মনে রাখার বলে দিই। মনে করেন একটা রেস্টুরেন্টে গেছেন, যে আপনি একটা খাবার অর্ডার করলেন, একটা পিৎজা অর্ডার করলেন, ঠিক আছে? পিৎজা অর্ডার করে বসে ওকে। আছেন, যত দিতে দেরি হবে তত বিরক্ত লাগবে না? হুম। জি তা তো জি। ঠিক। আপনি অর্ডার করে বসে আছেন, 10 মিনিট অপেক্ষা করলেন, 10 মিনিট পর থেকে বিরক্ত শুরু হবে যদি না পিজ্জা আসে, আধা ঘন্টা দেরি লাগে। হয়। হ্যাঁ, তো আধা ঘন্টা লেগে গেলে আরো বিরক্ত, আধা ঘন্টার সাথে যদি 1 ঘন্টা লেগে যায় তাহলে মনে হয় উঠে চলে যায়। তো কেন? কারণ আপনি অর্ডার দিয়েছেন, তাড়াতাড়ি দেন ভাই। হ্যাঁ, অর্ডার দিয়েছেন, তো হুম, ম্যাজিস্ট্রেট পুলিশকে অর্ডার দিচ্ছে ওয়ারেন্ট দিয়ে যে তাড়াতাড়ি এই আসামিকে ধরে আমাকে দেন, তার মানে অনতি বিলম্বে। তাহলে যে রেস্টুরেন্ট দ্রুত পিৎজা ডেলিভারি দিবে, কি তার সুনাম বেশি হবে না? জি তার মানে ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়েছে, খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে, অনতি বিলম্বে। এখানে সময়ের কোনো ব্যাপার না, 24 ঘন্টা 12 ঘন্টা না। আর এখানে গ্রেপ্তার করেছে নিজের ইচ্ছায়, এখানে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই, কগনিজেন্স অফেন্সে 54 ধারার বিধান মতে, ঠিক আছে? তো জি স্যার। 54 ধারায় জি স্যার। 11 প্রকার ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে 61 ধারা অনুসারে 24 ঘন্টার মধ্যে কি করতে পারবে, 24 ঘন্টা আটক রাখতে পারবে, মানে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হবে, চালান করতে হবে। নিয়ে যেতে হবে। এবার ক্লিয়ার হলো অনতি বিলম্ব আর
মানে যেটা অর্ডার সেটা তাড়াতাড়ি দিতে হবে, আর যেটা অর্ডার না সেটা দেরি হলো সমস্যা নাই, তবে 24 ঘন্টা ম্যাক্সিমাম। ওকে। জি। ওকে। আচ্ছা, আমি খুব ফাস্ট কথা বলছি, তাতে কি বুঝতে অসুবিধা হচ্ছে? না তো আচ্ছা, স্যার। না স্যার। মানে এটা একটু প্যাচ লাগলো আমার জিনিসটা। প্যাঁচ লাগলো তাই না? হ্যাঁ, 24 ঘন্টা মানে পুলিশের হেফাজতে রেখে ওই ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হবে এটা। মনে করেন এক বাসায় কি হয়েছে, চুরি হয়েছে, এবং পুলিশ জানতে পারলো, আসামিকে ধরা পড়লো, চুরি করতে গিয়ে পালাতে যাওয়ার সময় ধরা পড়ছে। এখন পুলিশ ধরে নিয়ে যে থানায় মামলা লিখবে, মামলা লেখার পর 24 ঘন্টার মধ্যে তাকে কি করবে, কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে চালান দিবে, মানে ফরওয়ার্ড করবে। ঠিক আছে, এটাই। এটা একটা বিষয়। এখন চুরি যে হয়েছে এটা কি ম্যাজিস্ট্রেট জানতো? না। ম্যাজিস্ট্রেট জানতো না, পুলিশ জেনেছে। কারণ জি। যার বাড়িতে চুরি হয়েছে সে পুলিশকে খবর দিয়েছে, কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে কি সে মামলা করছে না। সিআর মামলা হলে সেটা ভিন্ন জিনিস। বুঝতে পেরেছেন? জি। আর বিপরীত হচ্ছে, মনে করেন একটা মামলা হয়েছে অলরেডি, হওয়ার পর আসামি আসছে না, বা আসামি আসার পর পরবর্তীতে আসছে না, তাই আসামির নামে ম্যাজিস্ট্রেট কি করলো, একটা গ্রেপ্তারি পরোয়ানা দিল। অথবা একটা নতুন মামলায় ডিরেক্ট একটা গ্রেপ্তারি পরোয়ানা ডাবলুএ দিল। কে দিল? ম্যাজিস্ট্রেট। কি দিচ্ছে, যে জি। অমুক জি। আসামিকে নাম অমুক, পিতার নাম, গ্রাম, থানা, জেলা সব উল্লেখ করে দিল, এবং এই মামলায় এই কোর্টে তাকে হাজির করতে হবে। তাহলে পুলিশের ওপর একটা দায়িত্ব দিয়ে দেওয়া হলো। মানে পুলিশকে ম্যাজিস্ট্রেট অর্ডার করছে, একে ধরে দ্রুত নিয়ে আসেন আমার কাছে, ওই পিৎজা অর্ডার করার মতন, যে দ্রুত পিৎজা দেন। আর এই কারণে জি। অনতি বিলম্বে, যত দেরি হবে তত ক্ষতি মামলার। আমি কি বোঝাতে জি। পারলাম? আমি কি বোঝাতে পারছি স্বপ্না আপু? জি, মানে অনেকটুকু বুঝতে পারছি। আমি মডেল টেস্টে এই দুইটা নিয়ে প্রশ্ন করব, তখন দেখি কে কেমন উত্তর দেয়। বুঝতে পেরেছেন? আচ্ছা। পরীক্ষার জি সময় কি স্যার। সব ভুলে যাই। পলাতক ব্যক্তিকে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে কতদিনের মধ্যে হাজির, পলাতক ব্যক্তিকে সংবাদপত্রে হাজির হতে বিজ্ঞপ্তি বলে। দিয়ে কতদিনের মধ্যে হাজির হতে বলে? আগে। হ্যাঁ, 30 দিনের জি। মধ্যে। এখানে একটা হতে শব্দ যুক্ত করলে মনে হয় আরো সেন্টেন্সটা সুন্দর হচ্ছে, তাই না? হ্যাঁ। জি স্যার। জি স্যার। তবে এটা অর্থ বুঝতে অসুবিধা হচ্ছে না, তাই না? না। 88, তার মানে এটাকে হুলিয়া জারি বলে। হ্যাঁ, সংবাদপত্রে হুলিয়া জি জারি স্যার। করলে 30 দিন সময় দেওয়া হয় পেপারে, যে 30 দিনের মধ্যে আসেন। যেমন লিগ্যাল নোটিশ দিলে এনে একটা মামলায় 30 দিন সময় দেয়, এরকম। পলাতক ব্যক্তির ব্যতীত, পলাতক ব্যক্তি ব্যতীত ভুল ব্যক্তির, এখানে ব্যক্তিরই হবে। হ্যাঁ, জি। ঠিক আছে পলাতক স্যার। ব্যক্তির ব্যতীত ভুল ব্যক্তির সম্পত্তি ক্রয় করলে কত মাসের মধ্যে সত্য দাবি করতে হবে? 6 মাস, না করলে সরকারের হয়ে যাবে, তাই না? জি। 107 শান্তি ভঙ্গের, শান্তি রক্ষার শান্তি রক্ষা। জি। বন্ডের কার্যকারিতা কত? হ্যাঁ, শান্তি রক্ষার, রক্ষা বানানো একটা আকার দিয়ে দিতে হবে। এক এক বছর বছর। 1 বছর পর্যন্ত বন্ডের মেয়াদ। 144 জরুরি অবস্থা বহাল থাকে 2 মাস। খুব সংখ্যাগুলো আপনি সময়গুলো দেখতে পাচ্ছেন এক পলকে, তাই না? র্যাপিড রিভিশনে যদিও পড়লাম, তো এখানে আপনার এই যে চার্ট আকারে আছে, ধারা, বিষয়বস্তু এবং সময় এক পলকে দেখা যাচ্ছে। এটা মনে রাখতে হেল্প হবে কিনা বলেন? জি স্যার। জি। জি স্যার, অনেক হেল্প হবে। 145 তবে স্থাবর, 140 দেখে মনে থাকবে আর কি। স্থাবর সম্পত্তিতে কত মাসের মধ্যে দখল থাকতে হবে? 2 মাসের মধ্যে। 145 ধারায় দেখে যে 2 মাসের মধ্যে কে দখলে আছে। আমি বললাম না, 1 তারিখে একটা মামলায় জিতে গেলাম, আমরা দখলে ছিলাম, তাই জি স্যার। প্রতিপক্ষ। একশো জি। সাতষট্টি রিমান্ড অনধিক কতদিন দেওয়া যাবে? 15 দিন। 15 দিন। 167 কতদিনের মধ্যে তদন্ত পরিসমাপ্ত না হলে আসামি জামিনে মুক্তি পাবে? 120 দিনের মধ্যে। 173 অপরাধ সংক্রান্ত তথ্য পাওয়ার কত কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে? 60 কার্য দিবস। এখানে কিন্তু 120 আর এখানে অর্ধেক, 60, তাই না? জি। জি। 234 একই প্রকৃতির 3টি অপরাধ কত সময়ের মধ্যে ঘটলে একত্রে অভিযোগ হবে 1 বছর,
আমার ফাউন্ডেশন নোটে খুব চমৎকার ভাবে বোঝানো আছে এগুলো, তাই না? জি স্যার। জি স্যার, দুইশো ক্লাসেও বুঝাইছিলেন। হ্যাঁ, 250 মিথ্যা মামলায় অভিযোগকারীকে জরিমানা করলে অনাদায়ে কত দিনের কারাদণ্ড হবে? 30 দিন। 30 দিন। আগেও 30 দিন ছিল, এখনো 30 দিন, কিন্তু অর্থদণ্ডের পরিমাণ বৃদ্ধি করেছে, তাই না? জি। জি। 250 মিথ্যা মামলার পরিস্থিতি বিবেচনায় কত মাসের কারাদণ্ড দেওয়া যাবে, মানে অতিরিক্ত আরো কত? 6 মাস। 100 260 সংক্ষিপ্ত বিচার মানে সামারি ট্রায়াল, এর ক্ষেত্রে অনধিক কত বছরের কারাদণ্ড দেওয়া যাবে? হ্যাঁ, 2 বছর। 2 বছর। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে, ক্ষেত্রে কথাটা যুক্ত করলে মনে হয় আরো চমৎকার হয় ভাষাটা। জি। বা শুধু সংক্ষিপ্ত বিচারে, এর অটা বাদ দিয়ে স্যার দেন, র কেটে দিলাম, একটা র কেটে দিলেই হয়ে একটা যাচ্ছে। রকেটে দিলে চমৎকার হচ্ছে। 329 সি, ম্যাজিস্ট্রেট আদালত কতদিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন? 339 সি। জি। 180 এবং দায়রা, অতিরিক্ত দায়রা, যুগ্ম দায়রা, তিনটাই কিন্তু দায়রা। কতদিনের মধ্যে? তাহলে আমরা পড়ছিলাম দায়রা জজ অর্থাৎ বড় তিনটি জজ, তাদের যে মামলা নিষ্পত্তি করার সময়সীমা সেটা 360 দিন। আর ম্যাজিস্ট্রেট গুলো যারা আছেন, সকল প্রকার ম্যাজিস্ট্রেট, তাদের হচ্ছে 180। 380, 180। 180 দিন। হ্যাঁ, মানে 6 মাস আর 12 মাস এরকম আর কি। যদিও মাস বলা যাবে না, সংখ্যা দিনেই বলতে হবে, তাই না? জি স্যার। 388, শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড কত দিন স্থগিত রাখা যাবে? 30 দিন। ঠিক আছে, অর্থদণ্ড দিল না, কারাদণ্ড স্থগিত রাখা যাবে কতদিন পর্যন্ত? এটা হচ্ছে 30 দিন। এটা আকার বেশি আসছে। 408, যুগ্ম দায়রা জজের অনধিক কত বছর কারাদণ্ডের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপিল করা যাবে? 5 বছর। যুগ্ম দায়রা জজ 5 বছর যদি কারাদণ্ড দেয় তাহলে কোথায় আপিল করব? দায়রা জজে আপিল করব। আর যদি 5 বছরের বেশি দেয়, 5 বছর 1 মাস, তাহলে চলে যেতে হবে মহামান্য হাইকোর্টে, তাই না? জি। যুগ্ম দায়রা জজের কত বছরের অধিক কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে হবে? 5 বছরের অধিক। তার মানে 5+ হলে হাইকোর্ট, 5 বা তার নিচে হলে জেলা জজে আন্ডার করলেই হবে। 5 দায়রা। তার মানে যুগ্ম দায়রা জজ এর কারাদণ্ডের বিরুদ্ধে আপিল জেলা জজে হতে পারে, হাইকোর্টে হতে পারে, কনফিউশন তৈরি হতে পারে, কিন্তু এখন সাজা কতটুকু দিয়েছে তার উপর ডিপেন্ড করবে, তাই না? 442 এ, আপিল ও রিভিশন নিষ্পত্তির সময় উভয় ক্ষেত্রেই 90 দিন। 497, কত বছরের নিম্ন বয়স্ক নাবালক জামিন অযোগ্য অপরাধে জামিনে মুক্তি পেতে পারে? 16 বছরের। 18 বছরের কম না, 16 বছরের, ঠিক আছে? জি। এখানে নিম্ন বয়স্ক বলেছে, তার মানে আন্ডার 16, যেমন ওই যে 82-র 9 বছরের কম। 9 বছর। জি। তার মানে এখানে 16 বছর পূর্ণ হয়ে গেলে কিন্তু সে এই সুবিধা পাবে না। বুঝতে পেরেছেন? 16 বছর জি। অপূর্ণ থাকতে হবে, আন্ডার 16। ক্লিয়ার? জি স্যার। 16 বছর আর 16 বছরের নিম্ন বা 16 বছরের নিচে বা 16 বছরের কম বয়স্ক, কথার মধ্যে পার্থক্য আছে কিন্তু। 514, জামিন নামা বাজেয়াপ্ত হলে মানে বেল বন্ড বাজেয়াপ্ত বা ফরফেচার হলে জামিনদারকে কত মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে? 6 মাস। আচ্ছা, এখানে ক্রিমিনাল প্রসিডিউর পড়ছি আমরা, ফৌজদারি কার্যবিধি, এখানে কেন দেওয়ানি কারাগারের কথা বলা হচ্ছে বলেন দেখি, ব্যাখ্যা কি? স্যার এখানে স্যার মানে শুধুমাত্র মানে অর্থনৈতিক ব্যাপার, এবং এটা তো স্যার বিনাশ্রম কারাদণ্ড, এই এটা টাকা পয়সার ব্যাপার। জামিননামা বাজেয়াপ্ত কার হয়? স্থানীয় যে জামিনদার হয়, কোনো জি। জি। আসামির জামিন হলো, আসামি অপরাধ করেছে, জামিনদার তো অপরাধ করেনি, সে আসামির উপকার করতে আসছে, গ্যারেন্টর। ওকে। জি, তার সাথে সম্পর্ক শুধু টাকার। হ্যাঁ, তো গ্যারেন্টর, গ্যারেন্টর কি দিচ্ছে? এই আসামি যদি পলাতক হয় তাহলে আমি এত টাকা দিব, আর টাকা দিতে না জি। পারলে 6 মাস কি কারাভোগ করব। জি। এই 6 মাস কারাভোগ সিভিল প্রিজন হবে। তো সিভিল প্রিজন এবং ক্রিমিনাল প্রিজনের মধ্যে পার্থক্য আছে। ক্রিমিনাল প্রিজন হচ্ছে দাগী আসামি যারা, অর্থাৎ অপরাধ করে সাজা ভোগ করতে আসছে। আর সিভিল প্রিজন বলতে কোনো অপরাগতার কারণে
তাকে কি দেওয়া হচ্ছে, বাধ্য করা হচ্ছে, চাপ সৃষ্টি করা হচ্ছে যেন টাকা দেয় বা আসামিকে হাজির করে, ঠিক আছে? দ্যাট ইজ সিভিল প্রিজন। সিভিল প্রিজনের ভিতরে কিন্তু কি করতে হয় না, কঠোর পরিশ্রমের কোনো বিধান নাই, জি। খাও আর ঘুমাও, তাই না? জি স্যার। 565 সর্বশেষ ধারা, একাধিকবার 3 বছরের অধিক কারাদণ্ড ভোগকৃত ব্যক্তিকে কত বছর পর্যন্ত বসবাসের স্থান সম্পর্কে বিজ্ঞপ্ত করতে হবে, মানে কোথায় সে অবস্থান করছে হাজিরা দিতে হবে থানায়, যে 5 বছর পর্যন্ত তাকে ফলো আপে রাখতে হবে, তাই না? যেন সে ভালো হয়ে যায় আর অপরাধ না করে। পুলিশের কাছে গেলে পুলিশ কি বলবে, কিরে এখন আর এগুলা কাজ কাম করছিস না ছেড়ে দিয়েছিস, কি করছিস এখন, কিভাবে সংসার চলছে, বা কি করছেন বা কি করছো, যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করুক, তাকে চেষ্টা করবে মোটিভেট রাখার, সৎভাবে জীবনযাপন করার জন্য, তাই না? জি স্যার। এখন আমরা পড়বো হচ্ছে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন। আমরা পড়ছি আইন আদালত বা এমসিকিউ ফাইনাল টাচ নোট হতে, নোটের 72 পৃষ্ঠা। এখানে কিছু এমসিকিউ প্রশ্ন আছে যেগুলো বিগত জুডিশিয়ারি এবং বার কাউন্সিলে এসেছে। এই প্রশ্নগুলো যদি আপনি মনোযোগ সহকারে পরীক্ষার খাতায় উত্তর না করেন, অতিরিক্ত 4-5 সেকেন্ড বেশি সময় না দেন, মানে দ্রুত যদি শেষ করতে যান, তাহলে কি হবে? ভুল হবে। ভুল হবে। অনেকটা ইলিশ মাছ, ইলিশ মাছ আপনার ছোট ছোট অনেক কাটা থাকে না? জি স্যার। আর রুই মাছ, আবার বোয়াল মাছ, এই ধরনের কিছু মাছ আছে, জাস্ট মেরুদণ্ড মানে শিরদাঁড়া ছাড়া অন্য কাটা থাকে না, বা থাকলেও খুবই কম, তাই না? তার মানে একটা জি পাঁচ স্যার। কেজি সাইজের রুই মাছ বা কাতলা মাছ আপনি পরিষ্কার করে খাওয়ার সময় যতটা হ্যাসেল বা কষ্ট হবে, একটা ইলিশ মাছ আপনার সময় নিয়ে উজ্জ্বল আলোতে বেছে খেতে হবে পরিষ্কার করে, না হলে কিন্তু কাটা গলায় বেঁধে দেওয়ার সম্ভাবনা আছে, আছে না? জি স্যার। তো এই প্রশ্নগুলো ইলিশ মাছের মতো সুস্বাদু, কিন্তু এটা কষ্টও আছে, রিস্ক আছে, হচ্ছে কি রিস্ক আছে এই গলায় কাটা বাঁধার মতো, মানে ভুল হয়ে যাওয়ার মতো, মানে এই উদাহরণ দিলাম। তার মানে এই প্রশ্নগুলো আপনি কিন্তু চীনা চীনা প্রশ্ন, তারপরে ভুল হতে পারে, কারণ ফাঁদগুলো তৈরি করা হয় কোথায়, জানা জিনিসে। যেন আপনি স্লিপ খেয়ে পড়ে যান, স্লিপারই একটা পরিবেশ করে দিবে প্রশ্নের মধ্যে, বুঝতে পেরেছেন? জি স্যার। তো আপনারা কিভাবে এই ফাঁদ থেকে মুক্ত হবেন সেটা আমি বোঝাই, একটু সতর্ক হতে হবে, অতিরিক্ত সময় দিতে হবে। বেসরকারি ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন, বেসরকারি ব্যক্তি বলতে পুলিশ প্রশাসনের বাইরে, বুঝতে পেরেছেন? মানে বা সরকারি লোক সাধারণ মানুষ ছাড়া, বলে যায়। সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমি কিন্তু অ্যাডভোকেট হলেও প্রশাসনের লোক না, আমাকে জি। আইনের লোক বলা যাবে না। আমি আইন ব্যবসা করি, কিন্তু আইনের লোক বলতে পুলিশ প্রশাসন, তাই না? জি। জি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমি কেউ না, আইন শৃঙ্খলা রক্ষা করা আমার দায়িত্ব না, ঠিক আছে? জি। জি। কারণ আমি চাকরি করছি না, তারপরে হ্যাঁ যদি আমি আইন কর্মকর্তা হই, মানে এপিপি পিপি জিপি এগুলো হলে কিন্তু আবার একটা দায়িত্ব আসবে, কারণ সরকার আমাকে বেতন দিচ্ছে, পারিশ্রমিক দিচ্ছে, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, আদালতকে হেল্প করার জন্য, তাই না? জি। বেসরকারি ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন, যেমন আপনিও করতে পারবেন, আমিও পারবো, যদি অপর ব্যক্তিটি, আচ্ছা গ্রেপ্তার বলতে আমরা কি বোঝাই? গ্রেপ্তার বলতে ধরে ওই হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া কি গ্রেপ্তার বোঝায়? গ্রেপ্তার মানে না। কাউকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। একটা চোর পালিয়ে যাচ্ছে, আপনি তাকে ধরে জাপটে ধরলেন, তার মানে জাপটে ধরা মানে গ্রেপ্তার করা। এখন এইটা আবার কি হতে পারে পেনাল কোডে? পেনাল অবৈধ কোডে অবরোধ। রেস্টেন্ট, রেস্টেন্ট, জি। জি। রেস্টেন্ট হতে পারে না? জি স্যার। হ্যাঁ, তাকে আটকানো, বাধা সৃষ্টি করা। তাহলে এটা যদি আপনি সরল বিশ্বাসে করেন, বা একজন অপরাধী পালিয়ে যাচ্ছে তাকে একটু ধরি, পুলিশকে হেল্প করি, বা ধরে নিয়ে যে পুলিশকে থানায় জমা দিই আসামিকে পুলিশের কাছে, এইটা কি আপনার নাগরিক কর্তব্য, সুনাগরিকের দায়িত্ব, তাই না? জি। আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনি ধরবেন না, আটকাবেন না, ধরে জি। পুলিশে দিবেন না? আপনি পুলিশে দিতে না পারেন, অন্তত 999 ফোন দেন, ফোন দিয়ে বলেন এখানে এই কাজটা হচ্ছে। তাহলে এই কাজটুকু করে কি অ্যারেস্টে হেল্প করা, বা নিজে যখন আপনি ধরতে যাচ্ছেন, ঠিক আছে? এটা জুডিশিয়ারিতে জি এসে প্রশ্ন আসছিল, আচ্ছা এটা ভুল কিভাবে হয়? অপশন খ সঠিক মনে হতে পারে, দেখি খ তো কি আছে। কোনো অপরাধ করেছেন মর্মে সন্দেহ হয়,
মানে একজন ব্যক্তি কোনো অপরাধ করেছেন মর্মে সন্দেহ হচ্ছে, সন্দেহ হলে আপনি কি ধরতে পারবেন? না, সন্দেহ হলে সন্দেহ ধরা যাবে না। সন্দেহ হলে 54 ধারায় ধরার ক্ষমতা পুলিশের, তাই না? জি। অপরাধের সন্দেহ হয়েছে, এটা কিন্তু একটা পয়েন্ট, 54 ধারার 11টা পয়েন্টের একটা পয়েন্ট। জি। আগে 9টারও একটা ছিল। তা এটা পুলিশ করতে পারবে, সাধারণ ব্যক্তির সেই ক্ষমতা না। এটা 54 ধারা না, এটা ধারা কত, 59। তাহলে এটার উত্তর কি হবে? জামিন অযোগ্য ও আমলযোগ্য অপরাধ করেন। আপনার সামনে দেখছেন যে একজন ব্যক্তি চুরি করছে, যেটা জামিন অযোগ্য এবং আমলযোগ্য। আপনার সামনে একটা ব্যক্তি মার্ডার করছে, মার্ডার করে ফেলেছে, মার্ডার করে পালিয়ে চলে যাচ্ছে, বা ডাকাতি করে পালিয়ে চলে যাচ্ছে, বা ছিনতাই করে পালিয়ে চলে যাচ্ছে, যেটা জামিন অযোগ্য আমলযোগ্য, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আটকাতে পারবেন। তাছাড়া অন্য ক্ষেত্রে আপনার সুযোগ নাই, কারণ আপনি পুলিশ না। সন্দেহের ভিত্তিতে ধরেছে এটা বলার আপনার সুযোগ নাই। আর এখানে কি আছে? আমলযোগ্য, আমলযোগ্য আমল অযোগ্য। তাহলে আমলযোগ্য হলে আমল অযোগ্য তো সম্ভব না। জামিনযোগ্য জি। জি। কিন্তু আমল অযোগ্য, তার মানে দুইটাই ক্যান্সেল, চলবে না। তার মানে ঘ হচ্ছে পারফেক্ট, মানে আমল অযোগ্য, সরি আমলযোগ্য মানে গুরুতর অপরাধ, জামিন অযোগ্য মানে আরো গুরুতর অপরাধ, তাই না? জি। তাহলে এই ক্ষেত্রে আসামিকে ধরে পুলিশকে দিতে হবে। ক্লিয়ার হলো? কনফিউশন কোথায় আর কিভাবে ক্লিয়ার হচ্ছে? অনেকের জি মনে স্যার। হতে পারে যে সন্দেহ করছে, আমি একটু ধরে দিই। না, সন্দেহ ভিত্তিতে ধরার দায়িত্ব পুলিশের, আপনার না। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এটাকে আমি বলবো সিআরপিসি। কিন্তু আপনারা পরীক্ষার খাতায় লিখিত প্রশ্নে সিআরপিসি লিখবেন না। আপনারা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর কমা 1898 লিখবেন, পূর্ণ আইন ঠিকভাবে, ঠিক আছে? লিখিত জি। পরীক্ষার্থীদের বলছি। আর ভাইভাতে যদি প্রশ্ন করে, সিপিসি সিআরপিসি এভাবে বলা যাবে না, এসআর অ্যাক্ট বলা যাবে না, পূর্ণ নামই বলতে হবে, বাংলা অথবা ইংরেজিতে। আর লিখিত পরীক্ষায় অবশ্যই ইংরেজিতে আইনের নাম লিখলে ভালো। 81 নং ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছেন এমন পুলিশ অফিসার, কি বলছি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছেন মানে পিজ্জার অর্ডার দেওয়া হয়েছে। কে অর্ডার জি। দিয়েছে? আদালত। ম্যাজিস্ট্রেট বা বিচারক। কাকে অর্ডার দিয়েছে? পুলিশকে। তাহলে এখানে পুলিশ কি নিচ্ছে? ফুড পান্ডার অর্ডার নিচ্ছে, তাই না? জি। আর এখানে অর্ডার কে দিচ্ছেন? ম্যাজিস্ট্রেট। তাড়াতাড়ি নিয়ে আসা ধরে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ড্যাশ আদালতে হাজির করবেন। এটা অনেকে অপশন ক মনে করতে পারে, কি আছে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে পূরণ করবে কত পার্সেন্ট স্টুডেন্ট? অনেক অনেক করবে স্যার। 24 ঘন্টার মধ্যে, কারণ আমরা 24 ঘন্টা দেখলাম না একটা অপশনে। জি। মানে যখন, আরেকটা উদাহরণ দিই, বার্থডে কেক আমরা অর্ডার দিই না? জি স্যার। বার্থডে কেক যখন অর্ডার দিই আমরা বলে দিই না যে ডেলিভারি কখন নিব, কয়টার সময় নিব? জি। তার মানে অর্ডারই জিনিসটা অনাবশ্যক বিলম্ব ছাড়াই আপনাকে কি করতে হয়? ডেলিভারি দিতে হয়। আমি যদি বলি যে হ্যাঁ, আমার ছেলের বার্থডে আগামীকালকে, আগামীকালকে আমি বিকাল 5টায় নিব, তাহলে 5টা থেকে 5:30টার মধ্যে আমাকে দিতে হবে। যদি 6টা পার করে দেয় তাহলে আমি খেপে যাব না? জি। কারণ শহর থেকে আমাকে গ্রাম পর্যন্ত নিয়ে যেতে হতে পারে। তার মানে অর্ডারই জি। জিনিস দ্রুত দিতে হয়, লেট লেট ছাড়াই, অনাবশ্যক বিলম্ব ছাড়াই, মানে উইথাউট এনি ফার্দার ডিলে। মানে ডিলে ছাড়া আপনাকে সাপ্লাই করতে হবে মাল। আর অর্ডার ছাড়া এমনি আপনি কনফেকশনারির দোকানে অনেক বার্থডে কেক আছে না এমনি, তাই নাম লেখা ছাড়া, জি আছে স্যার। কমন কিছু ডিজাইনের। তো এইটা, জি থাকে। এইটা রেখে দেয় এবং এটার এক্সপায়ারি ডেট দিয়ে দেয় 24 ঘন্টা, যে 24 ঘন্টা পর এটা আর খাওয়া যাবে না। কি বুঝলেন? তার মানে এটা অর্ডারি মাল না, এমনি রেডিমেড মাল। তো রেডিমেড জি। মাল হলে 24 ঘন্টা মেয়াদ। আর যদি অর্ডারি মাল হয় তাহলে অনবশ্যক বিলম্ব ছাড়াই ডেলিভারি দিতে হবে। তাহলে অর্ডারি কি করে বুঝবো? গ্রেপ্তারি পরোয়ানা কে দিবে? ম্যাজিস্ট্রেট। অর্ডার শিট, গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তার করে নিয়ে আসেন। এর থেকে আর ভালো করে বোঝাতে পারবো না। স্বপ্ন আপু বোঝা যাচ্ছে? দেখি স্বপ্ন আপু লাইন আছে কিনা। স্বপ্ন আপু লাইন আসবেন? জি জি বোঝা গেল এবার? জি পিৎজা রেখে বার্থডে কেকের উদাহরণ দিলাম। এবং দেখেন জি খুব চমৎকার বিষয়, আপনার যে কনফিউশন এখানে কিন্তু আবার সেম প্রশ্ন আছে। এবং এই প্রশ্নটা আবার খুব মজার। জুডিশিয়ারি 22-এ করেছে, পরের বছরে বার কাউন্সিল আবার 23-এ করেছে, দেখছে তো এটা সবাই ভুল করেছে, লাগাও এই প্রশ্ন, সবাইকে
ফাঁদে ফেলাও। সেটাই। তাহলে এটা উত্তর হবে এটা ঘ, 81। ঠিক আছে, তাহলে কোথায় 24, কোথায় অনাবশ্যক বিলম্ব, এর থেকে ভালোভাবে আর বোঝাতে পারবো না এই মুহূর্তে। আর বাস্তবে যদি কোর্টে আসতো কেউ, আমি গ্রেপ্তারি ওয়ারেন্ট দেখাতাম চোখে, এই যে ওয়ারেন্ট, এই যে পুলিশকে দিল আজকে, জামিন বাতিল হয়ে গেছে বা নতুন মামলা, এবার ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়ে দিল তাড়াতাড়ি ধরে নিয়ে আসেন, এবার তাহলে বিলম্ব করা যাবে না, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। কোনো, মজারটা কি? হ্যাঁ, কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় প্রদত্ত লিখিত এজাহার স্বাক্ষর করবেন। লিখিত এজাহার মানে 154-তে এজাহার বা জিআর মামলা করতে হয় না? জি আমি 154 র্যাপিড রিভিশন করার সময় কি বললাম? এফআইআর করবে কে? ওসি। আর জি, এজাহার কে করবে? সংবাদদাতা, নালিশকারী। সংবাদদাতা। তাহলে এখানে সংবাদদাতা। অনেককে নালিশকারী মনে হতে পারে। এবার এখানে আবার অপশন কি থাকতে পারে? পুলিশ বা ওসি। কিন্তু এটা অপশন কি হবে? ক হবে, সংবাদদাতা। নালিশকারী মানে সমালোচিত করতে। সিআর মামলার যে বাদী তাকে নালিশকারী বলে বা অভিযোগকারী বলে। আর সংবাদদাতা মানে এজাহারকারীকে সংবাদদাতা বলে। জিআর মামলা যিনি দরখাস্ত দিয়ে পুলিশের কাছে করতে যাচ্ছেন, স্থানীয় থানায় করতে যাচ্ছেন, লোকাল পুলিশ স্টেশন ইংরেজিতে। কনফিউশন আছে না? জি জি স্যার। আমি সেখানে বুঝিয়েছিলেন এফআইআর ওসি স্বাক্ষর করবে, এজাহার সংবাদদাতা স্বাক্ষর করবে। ক্লিয়ার হলো আজকে আবার? জি স্যার। এমনি তো এই যে এই পার্টটা যে আমি রেখেছি, আপনার ফাউন্ডেশন নোটে এগুলো তো আলোচনা করা আছে, আছে না? জি জি। ফাউন্ডেশন নোটে এই প্রশ্নগুলো আছে, কিন্তু এটা আমি আবার রিপিট কেন করছি? একটা নতুন শিরোনামে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন, আসলে কিন্তু কনফিউশন সৃষ্টি করছে। এটা যদি আলোচনা না করি আর আমার স্টুডেন্টই অনেক ভুল করবে, করবে না? জি তার মানে এখানে এক্সট্রা ইফোর্ট দিতে হবে। ছোট শিশু হলে কি করতে হয়? যদি অন্ধকার রাস্তা হয় বা উঁচু নিচু রাস্তা হয় তাহলে হাত ধরে চালাতে হয়। তো আপনাদের হাত ধরে দেখাই দিচ্ছি যে এই ফাঁদে পড়বেন না। হ্যাঁ, বা রাস্তায় একটু কি আছে, গরুর মল পড়ে আছে, গোবর, একটু পাটা একটু এড়িয়ে চলতে হবে। তো এগুলো স্লিপারি জিনিস। ঠিক আছে, জি। জি স্যার। তো আপনাদের চেষ্টা করছি যে হাত ধরে উতরাই দিতে, যতটুকু আমার সাপোর্ট দেওয়ার। আজকে ফাউন্ডেশনের কাছে আ- আসলে আমি দেখছি। হ্যাঁ, আমার দেখলাম যে 2-3টা ক্লাস আমার কি হয়েছে, মিস হয়েছে, ঠিকভাবে হয়নি। কি কারণ, কিসের জন্য? আইপিএস এর জন্য। আইপিএস এর মেশিন ঠিক আছে, কিন্তু ব্যাটারি তো 4 বছর দিয়েছে, যেখানে 2.5 বছরের গ্যারান্টি ছিল সেখানে 4 বছর চলেছে। তো ওই ব্যাটারি বাদ দিয়েও আমি ওখানে 6,000 টাকা পেলাম পুরাতন ব্যাটারির দাম। আর নতুন ব্যাটারি উম, আমি যেটা 150 ছিল আমার, সেখানে 200 নিয়ে নিলাম যেন 5 ঘন্টা ব্যাকআপ দেয় আমাকে। তাহলে আর টেনশন আছে কি? না আর কোনো স্যার। টেনশন আর নাই, কারণ এরপর আবার লিখিত আছে, আমার তো লাগবেই, তাই না? জি এটা হয়ে গেল। আপনাদের এই যে ফাইনাল টাচ নোট সেল করে যে কালেকশনটা হলো সেখান থেকেই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে কষ্ট করলাম আমি, রাত জেগে নোটটা তৈরি করলাম, সেটা এখন কাজে লাগবে। এবং বিদ্যুৎ চলে গেলে আর ফ্যান বন্ধ হবে না, আমার আমার পরিবারও শান্তিতে থাকবে। পরিবারের সুরক্ষা তো মানুষ আগে করে, পুরুষ মানুষের দায়িত্ব পরিবারের সুরক্ষা নিশ্চিত করা, তাই না? জি। তাহলে এটা ভালো গ, অভিভাবক। হ্যাঁ হ্যাঁ, গ দিবেন না, দিবেন ক, 154 ধারা, মানে এফআইআর আর এজাহার, মনে থাকে যেন। ক্রিমিনাল প্রসিডিউর কোড। আচ্ছা, আমরা বলি দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এটাকে কিন্তু ক্রিমিনাল প্রসিডিউর কোডও বলা হতে পারে, মানে এইভাবেও কিন্তু বলা হয়। ঠিক আছে, আবার ভুলে যায় না যে ভিন্ন নাম, মানে ঠিক এক আছে। আইনের কত নাম। 161 ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর করবেন কে? কে স্বাক্ষর করবেন? অপশন ঘ মনে করতে পারেন যে সাক্ষী নিজেই স্বাক্ষর করবে, কারণ যে সাক্ষী দিচ্ছে সেই স্বাক্ষর করবে, এটা মনে হতে পারে। দেখবেন আদালতে দাঁড়িয়ে কোনো সাক্ষী যখন স্বাক্ষর দেয়, সরি, আদালতে দাঁড়িয়ে কোনো সাক্ষী যখন সাক্ষ্য দেয়, জবানবন্দি দিল, তাকে জেরা করা হলো, এবং জবানবন্দিতে কি কি বলেছে সেটা রেকর্ড করা হলো, হাতে লিখলেন বিচারক, অথবা তার পাশে বসে আছেন কে? স্টেনোগ্রাফার, তিনি টাইপ করলেন, অথবা বিচারক নিজেই ল্যাপটপে টাইপ করছেন, এরকমও হয়। এবং সঙ্গে সঙ্গে প্রিন্ট করে চলে আসলো, এবং সেটা দেখালো কাকে? আসামি পক্ষ এবং বাদী পক্ষের আইনজীবীকে, যে ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। এবার
সংশ্লিষ্ট সাক্ষীকে PW1 PW2 এভাবে সিরিয়াল করা থাকে, মানে প্রসিকিউশন উইটনেস 1, প্রসিকিউশন উইটনেস 2 ক্রিমিনাল মামলায়। সিভিল মামলায় আবার PW কে বলে প্লেনটিভ উইটনেস। মানে নানান বিষয় আছে, প্র্যাকটিক্যাল নলেজ এগুলো। আমার একটা ইচ্ছা আছে, পিডব্লিউ হ্যাঁ, খুব নাকি? দ্রুত, খুব দ্রুত যারা নতুন অ্যাডভোকেট হবে তাদের জন্য একটা অন্তত 2 মাসের একটা প্র্যাকটিক্যাল কোর্স, হ্যাঁ, যেন কোর্টে গিয়ে সিনিয়রের ধমক খেতে না হয়, এবং পাকা করে দিব। আমি 2 বছরে যা শিখেছি 2 মাসে তা শিখিয়ে দিব। ইনশাল্লাহ। এটা আগে করলে পাকা আপনাদের হইলো। প্রবলেম হবে না, না হলে খুব জটিল কোর্ট, খুব জটিল জায়গা। না হলে মুহুরিরা আপনাদের বকা দিবে, মুহুরির আন্ডারে কাজ করা লাগবে, মুহুরির কাজগুলো আগে শিখতে হয়। তাহলে এটা তো অনেক জুডিশিয়ারি, জানি। জুডিশিয়ারি 2014-তে এটা আসছিল যে আদালতে দাঁড়িয়ে সাক্ষী সাক্ষ্য দিচ্ছে, নেমে আসার পর ওই যেটা লিক মানে বলা হলো সেটাতে কি কি করতে, সে নিজে স্বাক্ষর দিচ্ছে, এটা দেখেননি অনেকে কোর্টে যে? তাহলে অনেকের ঘ মনে হতে পারে, কিন্তু এটা ঘ না। 161 দ্বারা জবানবন্দি, পুলিশ নাই কোথায়, ঘটনাস্থলে গিয়ে, এটা কোর্টের ভিতরে হচ্ছে না। এবং 161 তাই দ্বারা নাকি? জবানবন্দির কোনো সাক্ষ্যগত মূল্য নাই। তাহলে এটা কে নাই? সাক্ষ্য গ্রহণ রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা, আইও। এখানে সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা বা শুধুমাত্র তদন্ত এটা কর্মকর্তা থাকতে পারে। 162 রিয়েলমি RM X মডেলের মোবাইল ফোন ব্যবহারকারী বলেন, আপনাকে লাইনে আসার সুযোগ দিচ্ছে। আপনার ফোনের স্ক্রিনে রিয়েলমি, আপনার ফোনের স্ক্রিনে একটা লেখা আসছে, টাচ করলেন দেখেন মাইক অন হবে, অথবা স্ক্রিনের নিচে মাইক আছে, টাচ করে মাইক অন করেন, হাত উত্তোলন করেছেন। হুম। হ্যাঁ, এবার অন হয়েছে 15 সেকেন্ড পরে, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলেন। জি দিনাজপুর থেকে পারভিন বলতেছি, হ্যাঁ, পারভিন আক্তার। হ্যাঁ, পারবেন আপা, বলেন। আপনার হাজবেন্ড ভালো আছে? প্র্যাকটিস ওই কেমন চলছে ওনার? জি ভালো আছে। আচ্ছা, বলেন। ওই নাম, যে সরি, এখানে আপনি দিনাজপুরের 2 জন ব্যক্তি আছে, এখন আমি ভুল অ্যাড্রেস করলাম কিনা, যাই হোক, পারবেন আপা বলেন। জি জি ওই যে আপনি একটু আগে যেটা বললেন, ওই যে 161 ধারা জবানবন্দি কোর্টে গেলে দেখার কথা, ওইটাই বললাম আমি। বলতে চাইছিলাম, ওইটা আপনি বলে দিচ্ছেন পরে। হ্যাঁ, কোর্টে গেলে সেটা ডিপোজিশন নেয়, এটা বিচারক জি রেকর্ড করছেন, তো সেটা নামার পরে সাক্ষী স্বাক্ষর করে তাতে। তো এই কনফিউশনে অনেকে সাক্ষী নিজে স্বাক্ষর করবে এটা মনে হতে পারে ঘ, তাই না? জি জি কিন্তু 161 ধারার জবানবন্দি পুলিশ নাই কোথায়? ঘটনাস্থলে, তাই না, যেখানে জি অপরাধ হয়েছে। জি তাই এইটার স্বাক্ষর ওই যিনি স্বাক্ষর রেকর্ড করছেন আইও, তিনি স্বাক্ষর করেন, এবং ওই সাক্ষীর স্বাক্ষর লাগে না সেখানে। ওকে, আপনি লাইনে থাকেন যেহেতু নয়েজ হচ্ছে না। জুডিশিয়াল কনফেশন হলো, এটা 7 সালের প্রশ্ন জুডিশিয়ারির। এখানে অপশন ক সঠিক মনে হতে পারে কি? আদালতে চার্জ গঠনের সময় দোষ স্বীকার। এখন জুডিশিয়াল কনফেশন, কনফেশন শব্দের অর্থ কি? দোষ স্বীকার। আবার যারা খ্রিস্টান আছেন, যারা খ্রিস্টান আছেন তারা আবার গির্জায় যেয়ে কি করেন? সৃষ্টিকর্তার সামনে দোষ দোষ স্বীকার স্বীকার করেন। করে। এইভাবে মাথায় হাত দেয়, বুকে 2 পাশে হাত দেয়। এটার অর্থ জানেন কি বলে? হ্যাঁ, পরে কপালে হাত দোষ দেয় বা পেয়েছে। মাথায়, আগে কপালে হাত দেয়, বুকে হাত দেয়, ডান পাশে তারপর বাম পাশে, বলে ফাদার সান হলি সোল, ফাদার সান হলি আর সোল। মানে বুঝতে পেরেছেন? মানে পিতা পুত্র হলিসন, তার মানে আহ, আল্লাহকে তারা কি যীশু খ্রিস্টের পিতা হিসাবে পিতা। তারা মান্য করছেন। এবং তাহলে ফাদার উপরে আহ, আছেন, সান হচ্ছে ডান সাইডে, আর হলিসল বাম সাইডে। হৃৎপিণ্ডের উপরে হাত দিয়ে বলে হলিসল, মানে পবিত্র আত্মা বাংলায়। শুনেছেন এর আগে? হুম। না, তাহলে এরকম করতে দেখছি আর কি। পড়তে দেখছেন, কি বলে শোনেননি তো? আমি না। কোরআন শরীফ, বাইবেল, গীতার কিছু অংশ এবং ত্রিপিটক সবই পড়েছি। বাহ, পড়তে তো হবে, তাই। পড়তে তো হবে। এবং আরো কিছু কিছু আধ্যাত্মিক বিষয়েও পড়াশোনা করা আছে আমার। যেখানে আগ্রহ হয়েছে সেখানে পড়াশোনা করেছি। জ্ঞান অর্জন করলে সেটা তো বৃথা যাবে না, কিন্তু অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, তাই না?
বিদ্বেষ কোনো হবে। ব্যক্তি, ও আচ্ছা, এটা যেটা বোঝাচ্ছিলাম যে কনফেশন কনফেশন, গির্জাতে গিয়ে খ্রিস্টানরা কিন্তু কনফেশন করে, দোষ স্বীকার করে। আমরা হ্যাঁ, ইসলামের সেটাকে কি বলি? তওবা। কি বলি? তো তওবা করা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পাঠ করা। আমরা এনি টাইম তওবা করতে পারি যে আমি এটা করেছি, আল্লাহ মাফ করে দাও, আজ থেকে আর এগুলো করব না। মানে আগে খারাপ ছিলাম, এখন ভাই ভালো হয়ে গেলাম, আজ থেকে আর খারাপ কাজ করব না, ভালো হয়ে গেলাম। এটা তওবা করা। তো এটা হচ্ছে তওবাটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কনফেশন। আল্লাহর কাছে আমরা কি করছি? দোষ স্বীকার করে তওবা করছি, আর করব না এই কাজ। ঠিক আছে? জি। তো এই কনফেশন মানে দোষ স্বীকার। সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন বিচারের বাইরে গিয়ে কনফেশন রেকর্ড করে 164 ধারায়, সেইটা একটা সাক্ষ্যগত মূল্য আছে। কিন্তু আদালতে দাঁড়িয়ে যখন জিজ্ঞাসা করে চার্জ গঠনের সময় যে আপনি অমুক জায়গায় এত তারিখে এতটার সময় এই ব্যক্তিকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছিলেন, বলেন আপনি কাজটি করেছিলেন কিনা, দোষী না নির্দোষ? সে বলে যে আমি কাজটি করিনি, আমি নির্দোষ। মানে অস্বীকার করে, তাই না? বাবা। আর যদি স্বীকার করে, যেমন অনেক সময় জুয়া খেলা, হ্যাঁ, জুয়া খেলা, তারপরে গাঁজা সেবন, এই ছোটখাটো পিটি কেস বা আরএমপির কেস, এগুলোতে অ্যারেস্ট করে নিয়ে আসে। আমরা সঙ্গে সঙ্গে ওই দিনের দিনই দোষ স্বীকার করাই দিই। একদিনেই উঠে, একদিনেই অ্যারেস্ট, একদিনে উঠে, এবং একদিনেই মামলার রায়, এবং দোষ স্বীকার করি। এখানে 500 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। ম্যাক্সিমাম মামলায় 500 টাকা অর্থদণ্ড দিয়ে সেদিনই আসামি কি মুক্তি পেয়ে যায়। মানে তার কিন্তু সাজা হলো 500 টাকা অর্থদণ্ড, এবং সঙ্গে সঙ্গে হ্যাঁ। সে কি সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেল। এটা কিন্তু খালাস না, আচ্ছা, তাহলে অর্থদণ্ড হলো, কনভিকশন কিন্তু এটা। আচ্ছা, আহ তাহলে চার্জের সময় দোষ স্বীকার যদি করে, তাহলে অপরাধের সাজা কোন কোন সেকশনে মামলা হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু সাজা দিয়ে দিবেন। এটা কিন্তু জুডিশিয়াল কনফেশন না। আদালতে দোষ স্বীকার মানে এটা জুডিশিয়াল কনফেশন না। কিন্তু অনেকের মনে হতে পারে দোষ কনফেশন মানে তো দোষ স্বীকার, আদালতে দোষ স্বীকার করছে, এটা তো আরো আগে দোষ স্বীকার, তাই না? জি কিন্তু জুডিশিয়াল কনফেশন বলতে 164 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার। বুঝতে পেরেছেন? এবং এই 164 ধারায় শুধুমাত্র প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটই কি করতে পারেন? দোষ স্বীকার লিপিবদ্ধ করতে পারেন, মানে জুডিশিয়াল কনফেশন রেকর্ড করতে পারেন। আসামি কেন দোষ স্বীকার করে? অপরাধ বোধ থেকে, বিবেকের দংশন। একটা অপরাধ করেছে, তার মাথার মধ্যে এটা বারবার চলছে, শান্তি পাচ্ছে না। তখন সে যদি পুলিশের কাছে বলে আমি এটা করেছি, ভুল করেছি, দোষ স্বীকার করে, তখন সে একটু মানসিক শান্তি পায়। বুঝতে পেরেছেন? জি তো এই কারণে দোষ স্বীকার আবার করে, তো কারণ তার মেন্টাল অবস্থা ওরকম থাকে। আবার অনেক সময় 2-3 মাস পর মেন্টাল অবস্থা যখন একটু স্টেবল হয়ে যায়, স্বাভাবিক হয়, তখন আবার আফসোস করে কি করতে দোষ স্বীকার করেছিলাম। মানে তখন আবার শয়তান ভর করে। বুঝতে পেরেছেন? আবার তো মারের কারণে তো করে দোষী করে। আচ্ছা, এখন এটা হবে উত্তর, জনগণের নিকট দোষ স্বীকার, পুলিশের নিকট দোষ স্বীকার, এগুলো তো আগেই বাদ, তাই না? এগুলো তো হুম। প্রাসঙ্গিকই না। ঠিক আছে? বুঝতে পারলেন কনফিউশন কি আর কনফিউশন কিভাবে দূর হবে? জি স্যার। কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে মর্মে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসি সংবাদ পেলে তিনি সুরতহাল করবার জন্য কাকে জানাবেন? আমরা কি বললাম? নির্বাহী ম্যাজিস্ট্রেট। জি অপশন ক সঠিক মনে হতে পারে, সিভিল সার্জন। সিভিল সার্জনের কাজ কি? সিভিল সার্জন একজন একজন ডাক্তার, সিভিল সার্জন একজন ডাক্তার, যিনি কি করেন? সরকারি পক্ষে কাজ করেন। যেমন কেউ যদি চাকরি পায়, তার মেডিকেল টেস্ট হয় না? জি যেমন এই যে আপনার 2 হাতের যে পাম ইমপ্রেশন, অর্থাৎ এই যে পুরো হাতের ছাপ নেওয়া হয়, এগুলো কিন্তু নিতে হয়, জমা থাকে যে কোনো জি ছোটখাটো সরকারি চাকরিতেও। হ্যাঁ, সিভিল সার্জন মানে সে ফিজিক্যালি ফিট কিনা, এবং তার রেকর্ডগুলো থাকে, এগুলো করে। তারপরে শুরুথাল রিপোর্টের মানে তার কাজ না, কিন্তু অনেক সময় পোস্টমর্টম করার সময় সিভিল সার্জন থাকতে পারে। ঠিক আছে? তার মানে তিনি একজন ডাক্তার, সরকার পক্ষে তিনি মেডিকেল এক্সপার্ট হিসেবে কাজ করবেন। বুঝতে পেরেছেন? জি এটা কাজ হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট মানে জেলা ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। যদিও এখানে ক্ষমতাপ্রাপ্ত নাই, তবুও যদিও অপশনে শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তাও আমরা কি বলবো? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং অন্যান্য কি আছে? সিভিল সার্জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারিনটেন্ডেন্ট, এগুলো সবই বাদ। উত্তর হবে ঘ,
174 নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওকে, মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখানে ইংরেজিতে আবার লেখা থাকতে পারে কি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাই না? জি আবার এখানে নির্বাহী হাকিম লেখা থাকতে পারে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এর 200 ধারায় জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক যদি অভিযোগটি হয় ড্যাশ। 200 ধারায় জবানবন্দি গ্রহণ করা হয় সিআর মামলা ফাইলিং এর সময়, ঠিক আছে, দাখিলের সময়। জি গ সঠিক মনে হতে পারে লিখিত, হ্যাঁ। তো এটা না, অপশন ক মৌখিক। মানে আগের যুগে কিন্তু মৌখিক ভাবে কি করা যেত, সিআর মামলা করা যেত। আদালতে মানুষ, অশিক্ষিত মানুষ এসে কান্নাকাটি করতো, স্যার আমার এই হয়েছে ওই হয়েছে, তখন স্যার নিজে লিখে নিতেন পুরোটা। আর এখন আমরা অ্যাডভোকেটরা সুন্দর করে টাইপ করে দিই, ঠিক আছে, জি স্যার ওই ওই যিনি মামলা করবেন বাদীর বা ফরিয়াদির নালিশকারীর লেখা সুন্দর করে টাইপ করে তার স্বাক্ষর নিয়ে জমা দিই। তার মানে তার পক্ষে আমি লিখে দিলাম, টাইপ করে দিলাম মামলা সাজিয়ে। আর আগে এত তো অ্যাডভোকেট ছিল না, অ্যাডভোকেট অল্প ছিল, অ্যাডভোকেটের ফিউ হিউজ ছিল। তখন ডিরেক্ট আদালতে কাঁদতে কাঁদতে যে ম্যাজিস্ট্রেটের সামনে বলতো, তখন ম্যাজিস্ট্রেটই মামলা লিখে নিত। তখন বাধ্যতামূলক ছিল সেটা, জবানবন্দি নাও, কারণ জবানবন্দি না নিলে লিখবে কি করে, তাই না? জি জি। তাহলে উত্তর হবে ক, মনে রাখবেন। দায়রা মামলা বিচারের কোন পর্যায় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায়? সিভিল মামলায় হচ্ছে ইস্যু পরিবর্তন বা আর্জি সংশোধন, আর ক্রিমিনাল মামলা হচ্ছে চার্জ পরিবর্তন। আচ্ছা, আরেকটা জিনিস মনে পড়ে গেল, ক্রিমিনাল মামলা উৎপত্তি কয়েক ভাবে হয়। থানায় জিআর মামলা, এজাহারের মাধ্যমে এফআইআর সৃষ্টি হয়ে, অথবা জিডি যেটা নন জিআর মামলা মানে নন প্রসিকিউশন হিসাবে, আবার আরএমপির মামলা হতে পারে বিভিন্ন প্রসিকিউশন বিভাগে, আবার আদালতে এসে সিআর মামলা হতে পারে বা বিভিন্ন পিটিশন মামলা হতে পারে দরখাস্তের মাধ্যমে, ঠিক আছে। জি সকল প্রকার ক্রিমিনাল মামলা কোনো সংশোধনের সুযোগ নাই, একটা শব্দ সংশোধন করার বিধান নাই মামলা দাখিল করার পরে। বানান ভুল আছে, ভুলই থাকবে। আপনার আচ্ছা দাখিলের আগ পর্যন্ত সংশোধন করেন, নো প্রবলেম। ছোটখাটো সংশোধন করে একটু ইনিশিয়াল স্বাক্ষর দিয়ে দেন। বেশি সংশোধন করলে আবার আপনি সেটা ফেলে দিয়ে নতুন করে প্রিন্ট করে আবার জমা দেন। কিন্তু দু একটা লাইন যদি একটু সমস্যা হয় আমরা অনেক সময় কেটে কি করে একটু ইনিশিয়াল দিয়ে দিই, তাহলে চলবে। কিন্তু মানে আমি আদালতকে দিয়ে দিয়েছি, আদালতে সই হওয়ার পরে আদালত যখন গ্রহণ করে নিল, তার মানে আমার হাতে যতক্ষণ ছিল ততক্ষণ কি ছিল, সেটা হচ্ছে ব্যক্তিগত দলিল, প্রাইভেট ডকুমেন্ট। যখনই আমি আদালতে জমা দিয়ে দিলাম, ম্যাজিস্ট্রেট স্বাক্ষর স্বাক্ষর করে মামলা নাম্বার পড়ে গেল, তখন সেটা কি হয়ে গেল, সরকারি দলিল। তাহলে সরকারি দলিল পরিবর্তন করার ক্ষমতা আমার নাই, বুঝতে পেরেছেন? কিন্তু জি সিভিল মামলায় আবার পরিবর্তন করা যায় আরজি, কারণ সিভিল মামলা জটিল, মানুষ ভুল হতেই পারে, তাই না? জি এটা ঘ সঠিক মনে হতে পারে, কি আছে, রায় প্রস্তুতের সময় পর্যন্ত, মানে রায় প্রস্তুত হবে তার আগে কি করবে, পরিবর্তন করবে। পরিবর্তন করবে। সংশোধন। কিন্তু এখানে উত্তর ক, রায় প্রচারের পূর্ব তারিখ পর্যন্ত। তার মানে আর্গুমেন্টও হয়ে গেছে, তারপরও কি করা যেতে পারে, চার্জ পরিবর্তন করা যেতে পারে। কেন? মনে করেন মামলা হয়েছে 406, কিন্তু এই যে আত্মসাৎ করেছে এটা তার কর্মচারী, তাহলে 408-এ হওয়া উচিত ছিল মামলাটা, তাই না? জি জি এখন 406-এ আইনজীবী মামলা করেছে, আমার কাছে কয়েকটা মামলা আছে, মানে আমার সিনিয়র হবে, মানে আমার 1 বছর আগে উনি অ্যাডভোকেট হয়েছেন, আমার আগের ব্যাচে, আমার এক ব্যাচ সিনিয়র উনি। তা উনি মামলা ফাইলিং করেছেন বাদী পক্ষে, আমি আসামি পক্ষ, দুইটা মামলা করেছেন। দুইটা মামলাই হবে 408-এ, উনি 406-এ মামলা করেছেন। মানে উনি এটা 406 আর 408-এর পার্থক্যই বোঝেন না মনে হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ জি তো আমি এখানে অ্যাডভান্টেজ পেয়ে গেলাম যে স্যার ভুল সেকশন আসছে, আমি ডিসচার্জের পিটিশন দিয়েছি, ডিসচার্জের পিটিশন শুনানি হবে আগামী দিনে, আমি অ্যাডভান্টেজ পাবো। ডিসচার্জ না হলে আমি আবার রিভিশনে চলে যাব দায়রা জজে, কারণ ভুল ভুল সেকশনে মামলা করেছে, তার মানে সে জানেই না ঠিকভাবে। তাহলে এই অ্যাডভান্টেজটা আমাকে দেওয়া উচিত, তাই না? তাহলে জি রায় জি প্রচারের পূর্ব তারিখ পর্যন্ত পরিবর্তন করা যাবে। একই ডাকাত দল এইচ ও কে এর বাড়িতে যথাক্রমে, তার মানে এইচ একজন বাড়ির মালিক, কে আরেকজন বাড়ির মালিক, রাত 2টা ও 4টায় ডাকাতি করলো, মানে একই রাত্রে 2টাতে এক বাড়িতে ডাকাতি করলো, আরেক বাড়িতে 4টায়, মানে এইচ এর বাড়িতে 2টা, কে এর বাড়িতে 4টায় ডাকাতি করছে। তাদের বিরুদ্ধে কয়টা মামলা হবে?
আমি দাবি করছি একটি মামলা হবে। কিছু গাইডে দুইটি মামলা সঠিক লিখে রাখছে। ভাই ডাকাতির মামলা হলে হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে। তাহলে ওই আসামিদের বিরুদ্ধে দুইজন মিলে একটা মামলা করলেই তো হয়, তাই না? দুইটা মামলা হলেও দুইটা মামলা একত্রে মার্জ হয়ে একটা হয়ে যাবে। ঠিক আছে, জি উত্তর হবে ক, একটি মামলা। কিছু কিছু গাইডে অপশন খ দুইটি মামলা করেছে, কিন্তু আমি দাবি করছি একটি মামলা। এটার ব্যাখ্যাও আমি করেছি এর আগে। একজন স্যার, এখানে একটা বিষয় হলো, যদি এখানে দুইটা মামলাই হতো তাহলে তো এই প্রশ্নটাই তৈরি হতো না স্যার। কারণ সে মানে তো সিম্পল ম্যাটার স্যার, এটা অঙ্ক, সোজা অঙ্ক। যদি মানে যেহেতু দুইজনের বাড়ি উল্লেখ করা হচ্ছে, তাহলে তার প্রশ্নটাই মানে তৈরি হতো না। মানে এখানে সেটা- দুই আর দুই যোগ মানে এক আর এক যোগ করলে যে দুই হয় সবাই জানে। তাহলে এক আর এক হ্যাঁ, সেটাই কখন স্যার। এক হয়? এক আর এক জি কখন জি মানে ক্লাস 2 এর অঙ্ক। এক আর এক যোগ যে করলে জন্য দুই এখানে হয়, ওই যে সব হ্যাঁ বাচ্চাই হ্যাঁ জানে। ওই একটা, কিন্তু জি এক আর মানে এক একটা গুণ মামলা করলে, হবে। হ্যাঁ, এক আর এক গুণ করলে যে এক হয় এটা কিন্তু অনেক বাচ্চা নাও জানতে পারে ক্লাস 1 2 এ, তাই না? জি জি এটাই তো কাহিনী, এটাই হচ্ছে জটিলতা। কারণ বাচ্চারা আগে যোগ শিখে, পরে গুণ শিখে, তাই না? জি। তার মানে এখানে দুইটা জিনিস এক হয়ে গেল। একজন ঠিক আছে একজন বিচারাধীন আসামি কোন ধারার বিধান অনুযায়ী তার ডিফেন্সের সমর্থনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন? ঘ অনেকের সঠিক 342, যেমন 342 এটা বলে থাকে, যেমন 161 164, যেমন 342 এটা কিন্তু কজ লিস্টে লেখা থাকে। তো 342 যেহেতু আছে অনেকে এটা মনে করে, তো এটা উত্তর হবে গ, 340। ডিফেন্সের সমর্থনে সাক্ষী দিব, তাকে জিজ্ঞাসা করা হয় আপনি সবাই সাক্ষী দিবেন কিনা, তখন সে জবাব দেয় হ্যাঁ সবাই সাক্ষী দিব। এই যে জিজ্ঞাসা করা হয় 340-এ, ঠিক আছে, উত্তর হবে জি 340। আর 342 এটা হচ্ছে আসামি পরীক্ষা, আসামি পরীক্ষা স্যার, আসামি ঠিক আছে। পরীক্ষা। আর 340 হচ্ছে ডিফেন্স। কিন্তু মজার বিষয় হচ্ছে আদালতে 340-এর বিধান আগে আসে, আর 342-এর বিধান আগে আসে। 42-এর বিধান। জি 342-এ আসামিকে জিজ্ঞাসা করে আপনি কি সবাই সাক্ষী দিবেন, যদি বলে না তাহলে 340 আর আসে না। আর যদি বলে হ্যাঁ দিব, তার মানে তারপরে 340-এর বিধান আসবে। মানে উল্টো হয়ে গেল না? জি স্যার। তাই কনফিউশন। উত্তর হবে 340। ডিফেন্স মানে সবাই সাক্ষী 340-এ। আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারাদণ্ড ভোগ করে তবে নিম্নের কি রূপ আদেশ দেওয়া যাবে? অপশন গ সঠিক মনে হতে পারে। আইন দ্বারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থদণ্ড আদায়ের আদেশ। আদালতের ওপরের কোনো ক্ষেত্রের উপদেশ দিতে পারেন না। আচ্ছা, তাহলে এখানে কোনোটি নয় উত্তর, তাই না? জি উত্তর কোনটি নয়, কি কি আছে? পুনরায় কারাদণ্ডাদেশ আদেশ মানে অর্থদণ্ড দিচ্ছে না, অর্থদণ্ড বাদ দিয়ে কারাদণ্ডাদেশ আমি আদেশ দিব, মানে অর্থদণ্ড একেবারে ডিলিট করে দিয়ে কেটে কারাদণ্ড একটু বাড়িয়ে দিব। এটা কি করা যায়? যাবে না। না স্যার। কারণ হুকুম তো লড়বে না, রায় পরিবর্তন হবে জি না। অর্থদণ্ড মওকুফের আদেশ, অর্থদণ্ড দিতে পারছে না বলে মওকুফ করলে তো কেউ অর্থদণ্ড দিবে না, দিবে? জি জি আইন দ্বারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থদণ্ড আদায়ের আদেশ, এটা তো দিবে না, এটা তো অটোমেটিক আছেই। তাহলে এই ধরনের কোনো কিছু আদেশ আদালত দিতে পারে না। গ তো এমনিতেই আইনে আছে, তার মানে নতুন করে জাজমেন্টের মধ্যে লিখার বিধান নাই। আর কয়টা আছে? দুইটা। কে গুরুতর জখম করার অপরাধে খ এর সাজা হলো? ক কে গুরুতর জখম মানে গ্রিভিয়াস হার্ট, খ এর সাজা হয়ে গেছে। এর কিছুদিন পর ভিকটিম মারা গেল। তার মানে মনে করেন যে মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাই দিয়েছিল, এখন মেডিকেলে চিকিৎসা করে একটু সুস্থ হয়েছে, পরে মাথার মধ্যে রক্তক্ষরণ হয়ে 2 মাস পরে মারা গেল, ঠিক আছে। তাহলে জি মামলাটা প্রথমে ছিল কি জখমের মামলা, পরে মার্ডার কেস হয়ে গেল না? জি স্যার। অনেকের ক খ গ ঘ মানে মানে খ ছাড়া সব সঠিক মনে হতে পারে। ক কে হত্যার জন্য খ এর পুনরায় বিচার করা যাবে, তার মানে 403 ধারার ডাবল জিওপার্ডি রুল কার্যকর হবে না। ফাউন্ডেশন নোট দেখে নেবেন, খুব সুন্দর করে উদাহরণ দেওয়া আছে। কতে বলছে বিচার করা যাবে না, যাবজ্জীবন সাজা হবে। যাবজ্জীবন সাজা হবে, আবার বিচার করা যাবে কিনা সেটা আমার। সবকিছু ঠিক আছে ভাই? জি স্যার। আচ্ছা, বোঝাচ্ছিলাম 12 নম্বর প্রশ্ন যেটা খুবই কনফিউশন সৃষ্টি করে। এটা আসছে 403 এই সেকশনকে টার্গেট করে। উত্তর হবে ক কে হত্যার জন্য খ এর পুনর্বিচার হবে। 403 মানে দোবারা দোষ, ডাবল জিওপার্ডি। ডাবল জি জিওপার্ডি,
মানে আর বিচার করা যাবে না, একবার মানুষের কয়বার বিচার করা, তাই না? তাহলে জি কমন সেন্স থেকে যেটা মনে হচ্ছে, হ্যাঁ, কমন সেন্স থেকে যেটা মনে হচ্ছে যে ক কে গুরুতর জখম করার অভিযোগে এখানে ক হচ্ছে ভিকটিম আর খ হচ্ছে আসামি। তাহলে খ এর সাজা হয়ে গেল অলরেডি, মানে 2 বছর 3 বছর 5 বছর যাই সাজা দেওয়ার সাজা দিয়েছে, ঠিক আছে। জি এখন সাজা দেওয়ার পরে এর কিছুদিন পর ভিকটিম মারা গেছে, মানে ক মারা গেছে। তার মানে কিছুদিন পর মারা গেছে দ্বারা কি বোঝানো হচ্ছে, ওই গুরুতর জখমের ফলশ্রুতিতেই মারা গেছে, তাই না? জি মানে চিকিৎসাধীন অবস্থায় 1 মাস 2 মাস 1 বছর পরও মারা যেতে পারে। এখন ডাক্তার যদি বলে মৃত্যুর কারণ ওই যে আঘাত পেয়েছিল 1 বছর আগে, সেটাই, কারণ সেটাই সে পরিপূর্ণ সুস্থ হয়নি, ইন্টারনাল হ্যামারেজ বা ঘা শোকায়নি ভেতরে, ক্ষত থেকে গিয়েছিল, সেটার কারণে তিনি মারা গেলেন। এই তো আসবে পোস্টমর্টম রিপোর্টে, তাই না? জি তাহলে এই প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক? এটা 2বার আসছে কিন্তু, ঠিক আছে। তো আপনাদের কনফিউশনে কি মনে হতে পারে যে খ এর পুনরায় বিচার করা যাবে না, কারণ একবার তো সাজা হয়েছে, গুরুতর জখম করেও 7 বছরের জেল হলো, আবার তাকে আর কি বিচার দিবেন? কিন্তু ভিকটিম যে মারা গেল, তাহলে এটা ছিল আগে জাস্ট গ্রিভিয়াস হার্টের মামলা, হয়তো বা 325 বা 26-এর মামলা, কিন্তু এখন যে মামলা 302-এর হয়ে গেল, তাই না? জি স্যার। তাহলে 302 ধারা মামলায় তার যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে, আগে হয়তো বা 5 থেকে 7 বছরের জেল হয়েছে, এখন যে তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে, কারণ ভিকটিম আলটিমেটলি মারা গেছে। বুঝতে পেরেছেন? জি গতে কি বলা হচ্ছে, ক্ষয়ের যাবজ্জীবন সাজা হবে, ক কে হত্যার জন্য খ ফাঁসির আদেশ হবে। আচ্ছা, কি হবে কি হবে না সেটা 403 ধারার বিষয়বস্তু না। 403 ধারার বিষয়বস্তু কি, আবার পুনরায় বিচার করা যাবে কি না, এটা হচ্ছে, তাই না? হুম। যদি আবার বিচার করা এটা- যায়, আবার যদি বিচার করা যায়, তার মানে দুবার সাজা নীতি কাজ করছে না, প্রযোজ্য হচ্ছে জি না। আর আবার যদি বিচার করা না যায়, তাহলে দুবার সাজা নীতি কাজ করছে, তাই না? জি হুম। তার মানে এখানে যদি হতো যে চুরির জন্য সাজা হয়েছে এবং পরবর্তীতে জানা গেল যে সে আত্মসাৎ করেছে সম্পত্তিটা, তাহলে চুরির সাজার আত্মসাতের সাজার মধ্যে কি একটা কি আছে, সিমিলারিটি আছে, খুব বেশি আকাশ পাতাল পার্থক্য না। এটাও সম্পত্তি রিলেটেড, ওটাও সম্পত্তি রিলেটেড, এবং শাস্তির খুব একটা পার্থক্য নাই। অতএব সেক্ষেত্রে এটা তার পুনরায় বিচার করা যাবে না, তখন উত্তর হবে ক। কিন্তু এখন উত্তর হবে খ, গ- পুনরায় বিচার করা তার যাবে। বুঝতে পারলেন? আচ্ছা, ভিভো ওয়াই মোবাইল সেটের মালিক, বলেন কি বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, যদি কোনো ব্যক্তিকে ওই যাবত মৃত্যুদণ্ড সাব্যস্ত হয়, অর্থাৎ তার ফাঁসির রায় হয়, হুম। তে ফাঁসি রায় হওয়ার সময় ফাঁসি রায় হয়তো বা হলো, কিন্তু তাকে ফাঁসি দেওয়ার সময় স্যার হয়তো বা দড়ি ছিঁড়ে বা হয়তো বা কোনো কারণবশত সে বেঁচে গেল, তাহলে কি তার আবারও পুনরায় বিচার হবে নাকি সে খালাস পাবে স্যার? আবার তাকে ঝুলানো হবে, এবং তার মৃত্যু কার্যকর না হওয়া পর্যন্ত তাকে 10 বার গলায় ফাঁসি দেওয়ার দরকার হলেও দিতে হবে। এগুলো সিনেমার গল্প শুনছেন নাকি, যে দড়ি ছিঁড়ে গেল বেঁচে গেল, বেঁচে গেল? আদেশে কি লেখা আছে, তাকে মানে হ্যাং টু টিল ডেথ, হ্যাং টিল ডেথ, এর অর্থ কি, যতক্ষণ পর্যন্ত সে মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখতে হবে, এটা নিয়ম। এখন দড়ি ছিঁড়ে গেলে আবার তাকে ঝুলাবে? আহ ঠিক মায়াও লাগে না। ঠিক আছে, ঠিক আছে স্যার। আদেশে কি লেখা এখন কি? আছে, আদেশে কি লেখা আছে, তার মৃত্যু না হওয়া, নিশ্চিত না হওয়া পর্যন্ত কি করতে হবে, ফাঁসিতে ঝুলাতে হবে। তো একটা দড়ি ছিলে গেল, আরেকটা দড়ি লাগাবে, সমস্যা কি? হ্যাঁ, দড়ি ছিঁড়ে গেল মানে এটা তো আর ইয়া না, খেলা না, যে একটা দড়ি ছিলে গেল না, বলে সে সুযোগ পাবে। এগুলো সিনেমা টিনেমাতে হতে পারে, কিন্তু আইনে এই ধরনের কোনো বিষয় নাই। কারণ আদেশে বলা হয়েছে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এবং ওই সময় জেলার উপস্থিত থাকে, ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে, পুলিশ থাকে। বুঝতে পেরেছেন? তার পালানো করার সুযোগ নাই। এখন দড়ি ওকে দড়ি স্যার। যেহেতু ওটা ওপেন, ওপেন কি দেওয়া হয় ফাঁসি? না স্যার, ওপেন তো হয় না। ওপেন হয় না। এখন দড়ি ছিঁড়ে গেল কি গেল না, এটা জানবেন কি করে আপনি?
পুরোটা ইন্টারনাল ম্যাটার, তাই না? জি জি জি, পুরোটা ইন্টারনাল ইন্টারনাল ম্যাটার, ব্যাপার। তাহলে দড়ি ছিঁড়ে গেল কিনা এটা আপনি কি করে বলবেন? বলতে পারবেন? তার মানে না, এই এটা বিষয়, এই বিষয়গুলো বাইরেই আসবে না। ও আচ্ছা। এখন দড়ি ছিঁড়ে গেল, এখন ওই আসামিকে বের করে দিল, এই কথা কি রায়ে লেখা আছে? তাহলে তার রায় না স্যার, কার্যকর হলো না। আর না যদি স্যার। এরকম অঘটন হয় যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির কাঠগড়া থেকে দড়ি ছিঁড়ে পড়ে গেছে, তাই আর ফাঁসি দেওয়া হয়নি, ওখানে যারা যারা ছিল সবাইকে কি করা হবে? বরখাস্ত করা হবে, হবে না? জি জি স্যার, আচ্ছা, এটা এটা তো আপনি, বলাই আছে। হ্যাঁ, এটা কোথায় পেয়েছেন আপনি বলেন? এই গল্প কোথায় পেয়েছেন? এই আইডিয়া আসলো মাথায় কি করে? না, এই জায়গায় স্যার ওই যে একবার হচ্ছে রায় হয়ে গেলে মানে দ্বিতীয়বার আবার এখানে বলা হয়েছে স্যার, এই জন্য বললাম যে আচ্ছা, এরকম দ্বিতীয়, যদি একবার দড়ি ছিঁড়ে আরেকবার দড়ি দেওয়া, এটা তো দ্বিতীয়বার তো বিচার হচ্ছে না, তার তো বিচারের সাজা হয়ে গেছে। তাকে কি আবার বিচারের কাঠগড়ায় নিয়ে এসে আবার সাক্ষী গ্রহণ, এগুলো কি করা হচ্ছে? বিচার মানে না আবার সাক্ষ্য গ্রহণ, আবার জেরা, আবার আর্গুমেন্ট, আবার আরেকটা রায়, সেকেন্ড জাজমেন্ট। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। আমি তো বলিনি যে একবার ফাঁসি দেওয়া হয়েছে দ্বিতীয়বার ফাঁসি দেওয়া যাবে না, এটা তো আর বলিনি। না স্যার, বিচার, এটা অবশ্য লেখা আছে যে, মৃত্যু তার নিশ্চিত করতে হবে, এই জন্য তো তাকে যতক্ষণ না অবশ্যই মারা মৃত্যু গেছে। নিশ্চিত থাকবে, ওখানে ম্যাজিস্ট্রেট থাকে এবং ওখানে একজন কি থাকে? সিভিল সার্জন থাকে। সিভিল সার্জনের কাজ কি? ডেথ হয়েছে কিনা এটা চেক করা। আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। জি স্যার। তার মানে ওখানকার প্র্যাকটিক্যাল যে বিষয়গুলোর একটু হয়তো বা আপনার নলেজের ঘাটতি ছিল, সেটা আছে, ক্লিয়ার হয়ে গেল, সবার জন্য উপকার হলো নাকি? ওকে স্যার, জি স্যার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ স্যার। দায়রা আদালত কোনো অপরাধের বিচার করতে পারে না। দায়রা আদালত কোন আদালতের বিচার করতে পারে না? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। জি, এটা তো আমরা খুব জানি যে দায়রা আদালত সকল প্রকার দণ্ড দিতে পারে, এটা জানলাম না 31 ধারায়? জি জানলাম কি না? তিনি মৃত্যুদণ্ড জি দিতে স্যার। পারেন, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন, যে কোনো মেয়াদের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড দিতে পারেন, তিনি বাজেয়াপ্ত করতে পারেন, মানে ফরফেসার, তিনি ফাইনও দিতে পারেন। ঠিক আছে, সবই সাজা দিতে পারেন, কিন্তু এখানে বলছে কোন ধরনের মামলার বিচার করতে পারে না। এখন আমরা পেনাল কোডের সেকশনগুলোর সাথে মিলাই, সাধারণত এখানে আমাদের, হ্যাঁ, 7টা আইন আছে সিলেবাসে। কয়টা আইন আছে? আচ্ছা 7টা স্যার। আইন আছে। এখানে দেখেন, এই প্রশ্নটা যদি বার কাউন্সিলে আসে তাহলে এটা আমাদের জন্য সহজ, মানে খুবই সিম্পল একটা প্রশ্ন। কিন্তু দেখেন, এটা বার কাউন্সিল একবারও আসেনি। কখন এসেছে? জুডিশিয়ারি 2007, মানে প্রথম জুডিশিয়ারির প্রশ্ন, এবং 10 সালের। ঠিক আছে, কেন আমি স্যার, বলছি এটা জুডিশিয়ারিতে এই ধরনের প্রশ্ন কঠিন? কি কারণে? কারণ জুডিশিয়ারির কিন্তু সিলেবাসে এই 7টা আইন না, 20টার বেশি আইন। বুঝতে পেরেছেন? জি সেখানে 20টার বেশি আইন আছে, নারী শিশু আইন আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে, বিশেষ ক্ষমতা আইন আছে, অনেকগুলো। তাহলে সব আইন মিলে অনেকগুলো পেনাল ল আছে আমাদের এখানে। পেনাল ল মানে যেখানে পানিশমেন্ট দেওয়ার বিধান আছে। যেমন আপনার এনআই অ্যাক্ট, এটা একটা পেনাল ল, মানে যেখানে শাস্তির বিধান আছে। তারপরে যৌতুক নিরোধ আইন, এটাও কিন্তু একটা পেনাল ল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এটাও একটা পেনাল ল। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বা নির্যাতন দমন আইন, এটাও একটা পেনাল ল। পেনাল ল শব্দের অর্থ কি? যেখানে শাস্তির বিধান আছে। পেনাল ল বলতে শুধু পেনাল কোডকে বোঝাচ্ছে না, পেনাল কোড অলসো এ পেনাল ল। হ্যাঁ, পেনাল কোড ইজ অলসো এ পেনাল ল। কিন্তু এই পেনাল কোড ছাড়াও অনেক পেনাল ল আছে, মেজর ল, মাইনর ল, হাজার হাজার ল আছে, আছে না? জি যেগুলো ক্রিমিনাল ল এবং যেখানে শাস্তির বিধান আছে, সবই পেনাল ল। পেনাল লর বাংলা যদি আমরা করি, যে শাস্তি দেওয়া যায় যে আইনে, তাই না? জি স্যার। দণ্ডমূলক দণ্ড। দণ্ডমূলক আইন। ঠিক আছে, জি দণ্ডমূলক আইন, স্যার। সুন্দর কথা বলেছেন ভাই। তো দণ্ডমূলক আইন অনেকগুলো আছে না? তা আমাদের এই বার কাউন্সিলের সিলেবাসে মাত্র 7টা আইন, তার মধ্যে একটা মাত্র পেনাল ল, পেনাল কোড, তাই না? জি স্যার। জি স্যার। একটা মাত্র, যদিও সিআরপিসির দু একটা ধারাতে সাজার বিধান আছে, কিন্তু সিআরপিসি পেনাল ল না, সিআরপিসি প্রসিডিউরাল ল। ঠিক আছে, জি। তো এখানে দেখেন, আমরা 3টা অপশন এমনি খুঁজে পেয়ে যাব পেনাল কোড থেকে।
হত্যা 302 স্যার। বা 303, ঠিক আছে? জি স্যার, ডাকাতি। এটার বিচার করতে পারে দায়রা জজ, কোনো সমস্যা নাই। এটা করতে পারে কি পারে না আমরা এটা কোথায় পাবো? দ্বিতীয় তফসিলে পাবো, অষ্টম কলামে পাবো কিনা? জি স্যার। ডাকাতির মামলা দায়রা জজ অবশ্যই করতে পারে, কোথায় পাবো? দ্বিতীয় তফসিলে পাবো। দেখেন আমি এখানে দ্বিতীয় তফসিল লিখে রাখছি। কেউ যদি বলে স্যার আপনি জানলেন কি করে, প্র্যাকটিক্যাল নলেজ তো আমার আছেই। তারপরে দ্বিতীয় তফসিলে খুঁজে দেখেন মিলিয়ে সংশ্লিষ্ট জি সেকশনগুলো, অষ্টম কলমে লেখা আছে দায়রা জজ। ম্যাজিস্ট্রেট করতে পারে না। মার্ডার কেস ম্যাজিস্ট্রেট কোর্টে হয় না, কারণ বড় মামলা ছোট কোর্টে হবে না। ম্যাজিস্ট্রেট কোর্ট ছোট কোর্ট, দায়রা আদালত বড় আদালত, হাইকোর্ট আরো বড়। কোন আদালত কর্তৃক বিচারযোগ্য? রাষ্ট্রদ্রোহিতাও কিন্তু পেনাল কোডের বিধান আছে, আছে না? জি স্যার। সেডিশন আছে না পেনাল আচ্ছা। কোডে? জি স্যার, আছে স্যার। 124A, জি সেটাও দায়রা জজ করতে পারে, ঠিক আছে? জি। জি স্যার। এখন যদি এই ঘ অপশনটা আমি বাদ দিয়ে দিই, দিয়ে যদি এখানে লিখি ধর্ষণ, দায়রা জজ করতে পারবে? হ্যাঁ, পারবে তো স্যার। এটা ভুল হয়ে গেল, পারবে না। পারবে না দায়রা স্যার। জজ পারবে না স্যার। ধর্ষণ মামলার ধর্ষণ মামলার বিচার করে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক। না না, আমি পেনাল কোড অনুযায়ী বলছি স্যার। কারণ পেনাল পেনাল কোড কোডের আমাদের। পেনাল কোডের 376 ধারা কি আছে? এখনো বেঁচে আছে, মানে বাতিল হয়নি। কিন্তু জি পেনাল কোডের 5 ধারায় একটা কথা আছে যে স্পেশাল ল প্রিভেলস ওভার জি 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 জি, জেনারেল প্রাধান্য ল। পাবে। তাহলে জি, পেনাল কোড একটা জেনারেল ল, আর নারী ও শিশু নির্যাতন আইন, নির্যাতন মানে দমন ওই আইন, ধারায় এটা এখন আর কি? মামলা হয় না। এখন হ্যাঁ, ওই ধারায় এখন আর মামলা হয় না, এখন ট্রাইব্যুনাল অনুযায়ী চলে। হ্যাঁ, ওই আইনটা কি বিশেষ আইন। তাই যখন জি, ধর্ষণ মামলা হবে তখন কোথায় বিচার বিশেষ হবে? আইন প্রাধান্য পাবে। ট্রাইব্যুনালে বিশেষ আইন। হবে। নারী ও শিশু জি ট্রাইব্যুনালে বিচার হবে, ঠিক আছে? তাহলে দায়রা জজ তো বিচার করতে পারছে না, ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। তাহলে জি, এখানে যদি ধর্ষণ থাকে তাও ট্রাইব্যুনালে বিচার হবে। বুঝতে ঠিক পারলাম? আছে। আরো আছে, জি যেমন জাল নোট পাওয়া গেল, জাল নোটের পাওয়ার বিচার, বা জাল স্ট্যাম্প পাওয়ার, এগুলো বিচার করতে পারে না দায়রা জজ, এটা ট্রাইব্যুনালে হবে। স্পেশাল এগুলো পাওয়ার অ্যাক্ট ট্রাইব্যুনাল স্যার। অনুসারে হয়, বিশেষ ক্ষমতা আইনে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অস্ত্র, অবৈধ অস্ত্র দখলে রাখা, অবৈধ অস্ত্র দখলে রাখা পেনাল কোডের কোথাও লেখা আছে? না স্যার, আমাদের যেমন যেহেতু পরিচিতই নাই, আমরা অপশন এটাই দেবো, মানে পড়েই নিতে এটা আমরা নাই। হ্যাঁ। তো এটা হচ্ছে বিশেষ ক্ষমতা আইনে, মানে বিশেষ ক্ষমতা আইনে স্পেশাল ট্রাইব্যুনালে বিচার হয়। এই মামলাকে দায়রা মামলা বলে না, বিশেষ ট্রাইব্যুনাল মামলা বলে, ইংরেজিতে এসটি কেস, এসটি সংক্ষেপে, আচ্ছা স্পেশাল আচ্ছা ট্রাইব্যুনাল কেস। আর দায়রা মামলাকে আচ্ছা। বলা হয় মার্ডার কেস যখন হয়। মার্ডার হলে পুলিশের কাছে মামলা হলে জিআর মামলা হবে সূচনাতে। মামলা বদলি হয়ে যখন দায়রা আদালতে যাবে তখন মামলার জিআর থেকে পরিবর্তন হয়ে দায়রা মামলা হবে। ইংরেজিতে এসসি মানে সেশন কেস, নং, আলাদা নাম্বারই পড়ে যাবে, কেসের ধরনও পরিবর্তন হয়ে যাবে, ওকে। জি, জি স্যার। কিন্তু অবৈধ অস্ত্র দখলের মামলায় যদি পুলিশ ধরে তাহলে জিআর মামলা সৃষ্টি হবে, মামলা বদলি হয়ে ট্রাইব্যুনালে মামলা চলে গেলে মামলা প্রকার হয়ে যাবে এসটি, স্পেশাল ট্রাইব্যুনাল কেস। মাদক মামলা, মাদক মামলা বিচার করতে পারে না দায়রা জজ, বুঝতে পেরেছেন? জি মাদক স্যার। মামলার বিচার কে করবে? ট্রাইব্যুনালে। কিন্তু ও, দেখবেন কিছু কিছু আদালতে লেখা থাকে দায়রা জজ এত ও বিশেষ ট্রাইব্যুনাল কোর্ট এত, মানে ট্রাইব্যুনালের ক্ষমতাও দায়রা জজকে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি দায়রা জজ করছে না। যদিও এক এক কোর্টে 5 কোর্টের কাজ হচ্ছে, বুঝতে পারেননি? কেন? আমরা জি গরিব জি। দেশ, আমাদের ফ্যাসিলিটিস নাই কোর্টরুম তৈরি করার, এত জুডিশিয়াল অফিসার মানে বিচারক নিয়োগ দেওয়ার এত স্টাফ নাই, অবকাঠামো নাই। এই কারণে এক কোর্টে 10 কোর্টের কাজ করি আমরা খিচুড়ির মতন, বুঝতে পেরেছেন? জি। তবে জি তবে একটা জিনিস স্যার, আমি মানে আমার নিজের উপলব্ধি থেকে যেটা আমার কাছে প্রতীয়মান হচ্ছে যে এই যারা কোর্টে প্র্যাকটিস রেগুলার করে বা এখনো যারা করছে স্যার, এদের তো পড়াশোনা 50% আগেই আছে স্যার। তারও এ বেশি, হয়ে এই গেছে, যে। হ্যাঁ। তারও বেশি। আমার কথা বলি, আমি পারে সিনিয়রের না। কাছে সকাল 9টায় বের হতাম বাসা থেকে নাস্তা করে, দুপুরের খাবার সিনিয়র দিত, এবং বিকেলে ওনার চেম্বারে চলে যেতাম আমি দ্রুত, কারণ চেম্বারের
অনেকটা কাজ আমাকে করতে হতো, পরের দিনের কাজ শুরু হয়ে যেত 3টা থেকে আমার। আর কোর্টের কাজগুলো আরো লোক আছে তারা করতেন। আমি আগ্রহ নিয়ে কাজের প্রেশার নিতাম, কারণ আমি যত কাজ করব তত শিখবো। এবং ম্যাক্সিমাম দিন 10টা 11টায় বাসায় ফিরতাম, 9টায় বের হলাম বাসা থেকে, 10টা 11টায় বাসায় ফিরলাম। এটাই আমার রুটিন ছিল। শুক্রবার শুধুমাত্র ছুটি, পূর্ণ ছুটি। শনিবার কোর্ট নাই, কিন্তু আমাকে সকাল থেকে চেম্বার করতে মানে হবে। 4:30 লাগবে। আচ্ছা। বৃহস্পতিবার চেম্বার ছুটি, বৃহস্পতিবার শুধু কোর্ট। বৃহস্পতিবার চেম্বারে যেতে হতো না, কারণ বৃহস্পতিবার চেম্বার ছুটি, কারণ পরের দিন কোর্ট নাই। চেম্বারের কাজ কি, পরের দিন কি করা হবে সেই কাজ। তাহলে বৃহস্পতিবার বিকেলে আমি একটু পড়ার সুযোগ পেতাম, রাত্রে পড়ার সুযোগ পেতাম। শুক্রবার সারাদিন পড়ার সুযোগ পেতাম, একটু ঘুমানোর সুযোগ পেতাম। আর শনিবারও তো আমাকে আবার চেম্বার করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার সময় তাহলে কম তো ছিল। তাহলে আমি জি পড়তাম স্যার। কখন? আমি যেদিন কোর্ট থাকতো, চেম্বার থাকতো, সেদিন বাসায় আসতাম অধিকাংশ দিন 11টায়, 10:30 11টায় ছাড়তো, আসতাম। কোনো কোনো দিন 2টাতেও এসেছি। সেক্ষেত্রে স্যার কারে করে আমাকে বাসায় পৌঁছাই দিয়েছে। আমার সেফটি ইস্যু হয়নি, রাত 2টা বেজেছে, নো প্রবলেম, কারে করে পৌঁছাই দিয়েছে। কারণ আমাকে দ্বারা তার কাজ হচ্ছে, আমি তার বার্ডেন ছিলাম না, অ্যাসেট ছিলাম। জি জি জি। বার্ডেন আর অ্যাসেটের পার্থক্য বোঝেন? জি অবশ্যই বুঝি স্যার। বার্ডেন মানে বোঝা। কিছু কিছু জুনিয়র বলবে টাকা দেয় না, টাকা দেয় না, কিন্তু আপনাকে কেন টাকা দিবে? টাকা দেওয়ার কাজ করেন আপনি। আমার মাধ্যমে সিনিয়রের দিন যদি 20,000 টাকা ইনকাম হয়, আমাকে 2,000 দিতে তো তার সমস্যা নাই। কিন্তু আপনার দ্বারা যদি 10 টাকা ইনকাম না হয়, আপনাকে 100 টাকা দিতে সিনিয়রের কষ্ট এইটা হবে। সমস্যা। হবে জি কিনা? স্যার। তাহলে আপনি জি। কাজ জি জি। শিখেন, কাজ বোঝেন। আমি কাজ কেড়ে নিয়ে কাজ করতাম, মুহুরীকে কাজ করতে দিতাম না। আমি আগে মুহুরীর কাজ শিখেছি, মুহুরীর কাছ থেকে। বুঝতে পেরেছেন? কারণ মুহুরীর কাজ না মানে স্যার শিখলে এই আপনি যে আপনি সেরেস্তা এই চালাতে যে পারবেন না। জি স্যার, এটাই বলছি স্যার, এই যে প্র্যাকটিক্যাল নলেজের যে ঘাটতি আমাদের, মানে কোর্টে প্র্যাকটিস না করতে এখন যাওয়া, এই আমাকে ঘাটতি বললেন, দূর করে তাহলে দেওয়া অনেক আমাকে বলতে মুশকিল পারেন, স্যার। আপনি তাহলে পড়লেন কি করে, এমসিকিউ রিটেন ভাইভাতে এক চান্সে কিভাবে পাশ করলেন? আমার যে নোট দেখছেন, এইটা আমার হাতে লেখা নোট। এটা আমি টাইপ করে আপনাদের দিচ্ছি, এবং ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। তো আমার হাতে খাতাতে, বাংলা খাতাতে, যেমন আপনাকে একটু স্যাম্পল দেখাই। আমার অলরেডি কিন্তু লিখিত ফাইনাল টাচ নোটের কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে লিখিত ফাইনাল টাচ নোটের এভাবে আমার কাজ চলছে, দেখতে পাচ্ছেন? খাতায় লিখছি। জি 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 কারণ জি। এটাই জি টাইপ স্যার। করে লিখিত ফাইনাল টাচ হবে। লিখিত ফাইনাল টাচে কি থাকবে? কিছু আহ, পরিবর্তন আসবে সাজেশনে, কিছু নতুন প্রশ্ন যুক্ত হবে, কিছু প্রশ্ন বাদ দিব ওই আপনাদের যে পূর্ণাঙ্গ নোট থেকে। আর বেশ কিছু নতুন প্রবলেমেটিক প্রশ্ন প্রবেশ করাবো। আর যে ড্রাফটিং আছে, ড্রাফটিং এ ফরম্যাটের কিছু ফরম্যাট বাদ দিয়ে দিব। আর কিছু নতুন ফরম্যাট নিব না, কিন্তু কিছু রিয়েল প্রশ্ন সমাধান করে দিব। কারণ আমার সেখানে শুধুমাত্র কি আছে, ফরম্যাট আছে, কিন্তু রিয়েল কোশ্চিনের সলিউশন নাই ড্রাফটিং। কিন্তু হ্যাঁ, আপনাকে ফরম্যাট দিলে রিয়েল কোশ্চিনের সলিউশন আপনি এমনিতে করতে পারবেন। তাই ফাইনাল টাচটা আমি করার অনুভব করছি। যদি পরীক্ষা মানে জুলাইয়ের শেষে হয় বা তারপরে হয়, তাহলে ফাইনাল টাচ দিব। আর যদি বলে যে এই জুলাইয়ের শুরুতেই হবে, মানে জুনের 12 তারিখে এমসিকিউ, জুলাইয়ের 12 তারিখে রিটেন, তাহলে আর ফাইনাল টাচ হচ্ছে না। বুঝতে পেরেছেন? তাই আমি আগে থেকে কাজ শুরু করে দিয়েছি, যেন দ্রুত দিতে পারি, যেন এই ফাইনাল টাচের মতো দেরি না হয়, আর যেন প্রেশার নিয়ে কাজ করতে না হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে অস্ত্র আইন যদি হয় স্পেশাল ট্রাইব্যুনালে মামলা, কিন্তু আর্মস অ্যাক্ট পেনাল ল কিন্তু। হ্যাঁ, আর্মস অ্যাক্ট বলে আলাদা আইন আছে, কিন্তু এটা বিচার হবে ট্রাইব্যুনালে। আর যেটা মাদকদ্রব্য মামলা, এই মামলা যখন পুলিশ ধরে, জিআর মামলা সৃষ্টি হয়, দায়রা জজে বা ট্রাইব্যুনালে যখন বদলি হয়, তখন এটা কি নার্কো মাদক মামলা নং বা নার্কো কেস নং, এনসি মামলা। জি বুঝতে জি, পেরেছেন? নার্কোটিক। জি এন মানে নার্কোটিক্স, মাদকের ইংরেজি কিন্তু ড্রাগ না, ড্রাগ জি, মানে নার্কোটিক্স। ঔষধ। জি। মাদকের ইংরেজি হচ্ছে নার্কোটিক। জি ঠিক আছে, আইনত। তবে ড্রাগ প্রচলিত নাম। আসলে মাদকও তো ওয়ান কাইন্ড অফ কি, ঔষধ, তাই না? জি স্যার। যেমন প্যাথোডিল, ফেন্সিডিল কিন্তু ঔষধ। ভারতে জি এটা স্যার, কি কাশির পাশাপাশি। সিরাপ, জি কিন্তু জি। বাংলাদেশে সেটা কাশির সিরাপ না। ফেন্সিডিল কি মাদক দ্রব্য? ভাইবার প্রশ্ন করলাম, যদি প্রশ্ন করা হয় ফেন্সিডিল। ফেন্সিডিল কি মাদক দ্রব্য,
হ্যাঁ বা না না বলেন। বাংলা না না স্যার। বাংলাদেশে কি ফেনসিডিল মাদকদ্রব্য? হ্যাঁ। এটাও না। তাহলে আচ্ছা ফেনসিডিল, ফেনসিডিল কারো কাছে থাকলে কেন মামলা হয়? ফেনসিডিল হচ্ছে আমদানি নিষিদ্ধ পণ্য। আপনি যত আমদানি নিষিদ্ধ পণ্য নিয়ে আসবেন, ফেনসিডিল কেন, আরো যত কিছু নিয়ে আসেন, যেগুলো বৈধ পথে আসবে সেগুলো প্রবলেম নাই, কিন্তু অবৈধ পথে আসলেই ব্ল্যাক মার্কেটিং, বিশেষ ক্ষমতা কিন্তু স্যার আইনে মামলা হবে। কিন্তু প্রচলিত ব্যাপারটা তো মাদক দ্রব্য হিসেবে হয়ে হ্যাঁ, গেছে সবাই স্যার, নিউজ জানে, টিউজ যারা হয়, যারা সাংবাদিকরা আদালতে নিউজ যায় করে। না, এই যে আপনি মাদকদ্রব্য হিসাবে জানেন, ফেনসিডিল মাদকদ্রব্য নয়। ফেনসিডিলের মামলা বিশেষ ক্ষমতা আইনে হয়। বুঝতে পারলাম? মানে মাদকদ্রব্য আইনের মামলাই নাই, সেকশনে ফেনসিডিলের বর্ণনাই নাই। তাহলে এটা আমদানি নিষিদ্ধ পণ্য, যেটা আমদানি নিষিদ্ধ করেছে সরকার, এটা করলে বিশেষ ক্ষমতা আইনে আপনার বিচার হবে। বুঝতে পারলাম? তবে আদালতে না গেলে স্যার, যে এত গ্যাপ হবে এটা জানলে স্যার আদালতে পড়ে থাকতাম স্যার, এটা বড় ভুল করে এসেছি স্যার, আচ্ছা, অনেক ভুল করেছি স্যার। তাহলে আমার উদাহরণটা আরেকটু কমপ্লিট করি। আমি যেতাম, অনেক সময় দুইটাতেও আমাকে ফিরতে হতো, খুবই গুরুত্বপূর্ণ কাজ, খুব দ্রুত ডেলিভারি দিতে হবে। অনেক সময় আমাদের কাছে পুলিশ চলে আসতো, বিপদে পড়েছে, পুলিশ থানার ওসি আমাদের কাছে চলে আসতেন, বিপদে পড়ছে, আমাদের বাঁচাতে হবে। আর খুব আচ্ছা জটিল কাজ হলে সিনিয়র আমার উপরে ঘাড়ে দায়িত্ব দেয়, কারণ কি, আমার পড়াশোনা করার অভ্যাস আছে, আমি খুঁজে একটা না একটা পথ বের করবই, কারণ রিসার্চ করার আমার কি আছে, অভিজ্ঞতা আছে। জি জি, এবং অনুশীলন আছে সব। রিসার্চ ওয়ার্কের উপরে মানে আমার বিশেষ অর্জনও আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং আচ্ছা রিসার্চটা আচ্ছা। মোটামুটি ভালো বুঝি। যতবার মোট কোর্ট কম্পিটিশনে গিয়েছি, রিসার্চের কাজগুলা করার জন্য শিক্ষক আমাকেই দায়িত্ব দিয়ে দিত, শিক্ষকের কাজও আমি করে দিতাম। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি প্রাক্তন ডিন, হ্যাঁ, আমার শ্রদ্ধেয় জি। একজন স্যার, উনি আমাকে তার সাথে রিসার্চে ইন্টারন্যাশনাল জার্নালে কাজ করার জন্য, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবং এটা ইন্টারন্যাশনাল ফান্ডিং এর মাধ্যমে হবে, উনি কয়েকবার অফার করেছেন যে শহীদুল আসো একসাথে কাজ করি। এটা পিএইচডি, মানে এটা পোস্ট পোস্ট ডক্টরেট কাজ। পোস্ট ডক্টরেট বোঝেন? আচ্ছা। না তা বুঝি না স্যার খুব একটা, কিন্তু শুনেছি আর কি। পিএইচডি বোঝেন? পিএইচডি পিএইচডি মানে হয়তো মিনিং বুঝি না স্যার, কিন্তু এটাকে পিএইচডি মানে হচ্ছে ডক্টরেট ডিগ্রি, মানে ডক্টর অফ জি ফিলোসফি, হ্যাঁ। যে কোনো সাবজেক্টে সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে পিএইচডি, মানে ওই সাবজেক্টে সে ফিলোসফার হয়ে গেছে, মানে ডক্টর অফ ফিলোসফি, ঠিক আছে? জি জি। স্যার তো যে কোনো সাবজেক্টে পিএইচডি করা যায়। তো উনি তো অবশ্যই পিএইচডি করা একজন মানুষ, এবং এবং তিনি পিএইচডির জন্য তো বয়সেরও কোনো বাধ্যবাধকতা নেই স্যার, না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনি চেয়ারম্যান ছিলেন, তিনি ল ফ্যাকাল্টির ডিন ছিলেন, এখন তিনি অ্যাসোসিয়েট প্রফেসর। তো তিনি আমাকে বলেছিলেন, তো এটা পোস্ট পোস্ট ডক্টরেট, মানে এই পিএইচডিরও পরে মানে পোস্ট ডক করা যায়, পোস্ট ডক বলে না, একাধিক পিএইচডি করা যায়। তো জি পোস্ট ডক জি জি। লেভেলের একটা রিসার্চ কাজ ছিল, কিন্তু ওই সময় আমার খুব ব্যস্ততা ছিল, এবং আমার সিনিয়র আমাকে নিষেধ করলো যে আপনি ওই কাজ করতে গেলে আমার সেরেস্তার ক্ষতি হবে। বুঝতে পেরেছেন? তো আচ্ছা ভবিষ্যতে আচ্ছা। জি আমার স্যার সেই কাজগুলো করারও ইচ্ছা আছে। কখন? যখন আমি একটু সিনিয়র হয়ে যাব, আমার আন্ডারে 5 জন অ্যাডভোকেট কাজ করবে, তখন আমি জাস্ট একটু বলে বলে দিব, কাজ কম করব, কিন্তু আমার ইনকাম চলতে থাকবে। তখন আমি এই জি এই ধরনের স্যার রিসার্চে কাজ করব, আপনাদের জন্য বই লিখব। বই লেখার আমার স্বপ্ন আছে, মার্কেটে অনেক বই আসবে আমার, এবং যে দোয়া রাখি বইগুলো, স্যার। এই যে বইগুলো সাধারণ মানুষ যারা অ্যাডভোকেট তাদের সকল মানুষের ক্ষেত্রে উপকার হবে। কারণ আমি বই লিখলে কতটা সহজভাবে লিখতে পারবো বুঝতেই তো পারছেন। জি। জি স্যার এবং আপনারাও আমাকে সহযোগিতা করতে পারবেন আমার সাথে কাজ করে। আচ্ছা, আমি রাত্রে ফিরে, রাত ওই 1টাতে ফিরলেও কি করতাম, গোসল করতাম, গোসল করার পর রাতের খাবার খেতাম, খেয়ে আধা ঘন্টা ঘুমাতাম, আধা ঘন্টা পর পড়তে বসতাম। বুঝতে পেরেছেন? একটু রিফ্রেশ হয়ে আবার নিজের পড়াশোনা। হ্যাঁ, ওই রাত্রে পড়তে বসতাম, আমি আধা ঘন্টা হলেও পড়বো। আর আধা ঘন্টা ঘুমাতাম মানে একটু পিঠটা শাট করা, মেরুদণ্ডকে একটু আরাম দেওয়া, জি মানুষ জি তো, স্যার। তাই না? এটাকে জি বলে স্যার হচ্ছে পাওয়ার ন্যাপ নেওয়া, এটা ঘুম না, পাওয়ার ন্যাপ, একটু বিশ্রাম। জি তারপরে উঠে আধা ঘন্টা হলেও পড়বো আমি, মানে এটা আমার রুটিন। আমি মাসে 30 দিনে 30 দিন আধা ঘন্টা হলেও আমি পড়বো আইনের, মানে আমি আমার নোটের একটু অংশ আমি পড়বই, বা একটু আরেকটা একটা সাবজেক্টের নোট রিভিশন করতে থাকি, হাতে করে নিয়ে যাই যেখানেই যাই,
যেখানেই থাকি, কোর্টের ভিতরে, চেম্বারে, রাস্তায়, এবং বাসায় যখন আসি এই যে একটু করে কাজ করছি, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, যেদিন যেমন পারি। বৃহস্পতিবারে বেশি কাজ করি, শুক্রবারে কাজ করতে পারি সারাদিন রাত। হ্যাঁ, তো এই কাজগুলোতে আমার নোটগুলো ডেভেলপ করছি, মানে খুব বিজি শিডিউলের মাধ্যমে। কিন্তু আমার হেল্প হয়েছে, আমি সহজে বুঝতে পারতাম, কারণ আমি কোর্টে নিয়মিত, এবং কোর্টে প্রচুর সেরেস্তার কাজ করেছি, এবং আমার সিনিয়রের হিউজ বইয়ের কালেকশন ছিল। তার মানে আমার আমার কাছে অ্যাভেলেবল অনেক বই আছে, এনি টাইম চেম্বারে থাকা মানে আমি পড়ছি। আমাকে তো আর 24 ঘন্টা কাজ করতে হচ্ছে না চেম্বারে, তাই না? জি 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 আমি তো স্যার। কিছুটা সময় পাচ্ছি, তার মানে ওই সময় আমি পড়ছি। এটা দ্বারা আপনাদের এই মোটিভেশন দেওয়ার চেষ্টা করছি, স্যার আমি অনেক ব্যস্ত, পড়ার সময় পাই না, আর এই 1 সপ্তাহ সময় আছে, এখন কি আপনার নোটটা নিলে আমি পাশ করতে পারবো? অনেকে কিন্তু এই মেসেজ আমাকে করছেন। আমি স্যারের কাছ থেকে ছুটি নিয়েছিলাম মাত্র 15 দিন আগে, এমসিকিউ পরীক্ষার, যে স্যার আমি 15 দিন কোর্টে যাব না, আপনি আমাকে রাখেন আর না রাখেন, কারণ আমার লাইসেন্স আগে, আমার ক্যারিয়ার আগে, তাই না? আর জি আমি যদি অবশ্যই ফার্স্ট টাইম অ্যাডভোকেট হতে না পারি, আমার মান সম্মান শেষ হয়ে যাবে। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় টপার আমি। আমি জুডিশিয়ারি পরীক্ষা দিলে হয়তোবা সেখানেও আমার হয়ে যেত, আমি পরীক্ষাই দিইনি, কারণ আমার পছন্দ না জুডিশিয়ারি লাইফ। বিচারক হওয়ার স্বপ্ন আমার ছিল না কখনো, এই পেশায় আমার ভালো লাগে। তো জি স্যার। আমি যদি ফেল করি তাহলে বন্ধু মরে সিসি লেগে যাবে না? টপার হয়ে যদি বার কাউন্সিলের পরীক্ষায় আমি ফেল করি, ফেল করাটা কোনো বিষয় না, কিন্তু ফেল করলে মোটিভেশন কমে যায় এই পেশায়, সবাই জানেন যারা 2-1 বার ফেল করেছেন, এবং অনেক লাইফের ক্ষতি হয় ক্যারিয়ার জায়গায়। কারণ একটা ছেলে গ্রাজুয়েশন পাশ করার পর, মানে বেকার লাইফ, সবাই বলে চাকরি কবে পাচ্ছ, কি করছো, বেকার, বিয়ে কবে করবে, নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। মেয়েদের ক্ষেত্রে অবশ্যই এটা কম, বিয়ে কবে হবে, এগুলো মেয়েদের প্রশ্ন আসে, তাই না? জি জি। জি কারণ আমাদের বিয়ের আগে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হয়। আর স্যার এই ক্যারিয়ারে তো আপনার বেশি অনিশ্চয়তা কাজ করতো, যেমন 17 সালের পরে 20 সালে পরীক্ষা হয়েছে, এই যে 3-4 বছর করে পরীক্ষা হতো না। কেউ ফেল করলে তার এমনিতেই পড়াশোনা করতে আর ইচ্ছা করতো না, ভাবতো আমি অন্য পেশায় চলে যাই। সেটা ভাগ্য। আমরা জি জি যতটুকু ভালো আছি আছি, হচ্ছে তো এখন নিয়মিত পরীক্ষা, তাই না? এটাই জি। আলহামদুলিল্লাহ। যেটা গেছে গেছে, পাস্ট ইজ পাস্ট। তাহলে অপশন গ সঠিক মনে হতে পারে, কারণ রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা মনে হতে পারে হয়তো বা পেনাল কোডে নাই, ভিন্ন কিছু। হ্যাঁ, আরো একটা বিষয় আছে, আওয়ামী লীগ সরকারে ওই যে যুদ্ধ অপরাধীদের বিচার হতো কোথায়? ওই ট্রাইব্যুনাল স্যার, ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল, সেখানে বিচার হতো না? জি জি স্যার। তো মনে হবে যে হয়তো বা এই রাষ্ট্রদ্রোহিতার মামলার বিচার মনে হয় ওখানে হয়, এটা অনেকের মনে হতে পারে, কিন্তু না, দায়রা জজেই হয়। ঠিক আছে, তাহলে উত্তর হবে জি ঘ। জি উত্তর কি? ঘ। ঠিক আছে। জি এখন যদি এখানে যুক্ত হয় যৌতুকের মামলা, ঠিক আছে, তাহলে জি। ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু হয়, দায়রা জজে হয় না কিন্তু। যৌতুকের মামলা কিন্তু আবার দায়রা জজে বিচার হয় না, আচ্ছা। বুঝতে পেরেছেন? ম্যাজিস্ট্রেট কোর্টেরই ক্ষমতা আছে, আবার ম্যাজিস্ট্রেট কোর্ট এনে একটার মামলার বিচার করে না। তো যাই হোক, এগুলো প্র্যাকটিক্যাল নলেজ, তারপর একটু জ্ঞান দিয়ে দিলাম। এখন জুডিশিয়ারিতে বিশেষ ক্ষমতা আইন, নারী শিশু আইন, মাদকদ্রব্য আইন, বেশ কিছু কি আছে, আইন আছে, আবার ঐচ্ছিক আইনও আছে। মানে আপনি চয়েস করতে পারেন এই সেট নিবেন না এই সেট নিবেন, মানে সিলেবাস আপনি নিজে সেট করতে পারবেন। যেমন 4 সাবজেক্ট নেওয়ার মতো বিধান ছিল না হাই স্কুল কলেজে, এরকম জি স্যার জি স্যার। চয়েস, মানে চুজ করা যায়, আমি এই গুচ্ছ নিব না এই গুচ্ছ নিব, মানে পারিবারিক আইন নিব না পেনাল আইন নিব, এরকম ভাগ করা যেত। ঠিক আছে। তো আজ জি থেকে স্যার। জি স্যার। আজ থেকে যে সাবজেক্টের আলোচনা শেষ হয়ে গেল, এটা আমরা নোটের কত পৃষ্ঠা পড়ছি? 72 73। পৃষ্ঠা আমার নোটটা 140 পৃষ্ঠার, 72 পৃষ্ঠা এসে আমার নোটের আলোচনা শেষ। এবার শুরু হচ্ছে মডেল টেস্ট। কি শুরু হচ্ছে? মডেল মডেল টেস্ট। কত টেস্ট। পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে? আমার আইন 73। আদালত বার এমসিকিউ ফাইনাল টেস্ট নোটের 73 পৃষ্ঠা থেকে।